মানে মোস্ট ইম্পর্টেন্ট যারা, ফর এক্সাম্পল উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো। তো এরপরে আমাদের বাকি থাকবে কয়েকজন রাইটার, এবং তার সাথে আমরা থমাস কিডকে নিয়েও কথা বলেছিলাম। তো এডমান্ড স্পেন্সার, ফিলিপ সিডনি আর বেন জনসন, আর অন্যদিকে আমরা ফ্রান্সিস বেকন। এই চারজনকে আমাদের একটু টাচ করতে হবে। বাট এখান থেকে কতটুকু কি কি ইম্পর্টেন্ট এটা আমি বলে দিব, আপনাদের সব পড়তে হবে না এখান থেকে। এবং খুব বেশি যেটা আপনাদেরকে আমি বলেছি যে ক্রিস্টোফার মার্লো এবং উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে যে পরিমাণ জোর দিয়ে পড়তে হবে, এই রাইটারদেরকে ওইভাবে পড়তে হবে না। ঠিক আছে, আপনারা কি ক্লিয়ার বুঝতে পেরেছেন? এখান থেকে যাদের যে যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি আপনাদেরকে গুছিয়ে বলে দিব। আপনার স্পেসিফিক ওই পার্টটুকুই পড়বেন, বাট বেশি যদি পড়তে যান তখন কিন্তু কনফিউশন হয়ে যাবে। আর যদি আমি বেশি কোটেশন দিয়েও রাখি, যেমন আমি লাস্ট দিনও আপনারা দেখবেন যে পিডিএফটাতে হাইলাইট করে দিয়েছি, হ্যাঁ, আমার এর বাইরে কিন্তু কিছু করার থাকবে না। হ্যাঁ, ওই হাইলাইটেড পার্টটুকু হলেও পড়তে হবে। বুঝতে পেরেছেন? সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা? হাইলাইট ছাড়া যে বাকি যেগুলো আছে ওগুলো যদি পড়া হয় অসুবিধা হবে? ওটা তো খুবই ভালো, ওটা তো খুবই ভালো যদি আপনি হাইলাইটেড পার্টটুকুর বাইরেও পড়তে পারেন, ভালো। বাট মিনিমাম, বেয়ার মিনিমাম ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য হাইলাইটেড পার্টস। জি ম্যাম। এটা হচ্ছে আপনার প্রিপারেশনের জন্য রিকোয়ার্ড। আর বাকিটুকু যদি শেষ করতে পারেন আপনার প্রিপারেশন অনেক স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে? আমি তো স্লাইড দেখতে পাচ্ছি না, আপনি কি স্লাইড শো করছেন? আমি স্ক্রিন শেয়ার করলে এটা আপনি দেখতে পাবেন। আমি এখনো কোনো স্ক্রিন শেয়ার করিনি। সবাই দেখতে পাচ্ছেন? জি আপু। আচ্ছা, আমরা বেন জনসনকে নিয়ে ফার্স্টে কথা বলবো। আপনাদেরকে যেহেতু বলেছিলাম যে হিস্ট্রিক্যাল প্লে বা এই ধরনের প্লে অনেক কিছু আমাদের জন্য ইম্পর্টেন্ট, মানে এলিজাবেথন এরাতে সবচেয়ে বেশি কি নিয়ে কাজ হয়েছে? প্লে নিয়ে, নাটক নিয়ে। আপনাদের সবার মনে আছে, রাইট? সো এখানে বেন জনসন হচ্ছে গিয়ে একজন রাইটার, মানে একজন প্লে রাইট, যে একটু মানে বিস্ট ফেবল টাইপের একটা প্লে করেছেন। হ্যাঁ, কিরকম? যেমন তার ক্যারেক্টার গুলোর নামগুলো হচ্ছে যে বল্পনে, হ্যাঁ, বল্পনের প্রতিটা ক্যারেক্টার গুলোর নাম হচ্ছে গিয়ে এক একটা পশু পাখির দ্বারা, মানে যার মধ্যে যে ধরনের পশুত্ব থাকে সেটা নিয়ে করা। তো আপনারা একটু মনে রাখবেন, খুব বেশি কোটেশন করতে হবে না। যদি একটা কোটেশন করতে হয় সেটা আমি আপনাদেরকে বলে দিব। তো আমি এখন শুরু করছি গল্পনে নিয়ে। আচ্ছা, এটা একটি ইম্পর্টেন্ট স্লাইড, এটা লেখা আছে অলরেডি। ওনার দ্য অ্যালকেমিস্ট নামে আপনারা জানেন যে পাওলো কোয়েলহোর একটা নাম করা বই আছে। এক্স্যাক্টলি এই জন্যই এটা একটু ইম্পর্টেন্ট, কারণ অ্যালকেমিস্ট নামে উনিও একটা লেখা লিখেছিলেন। ওনার পুরা নাম বা পূর্ণ নাম যেটা পেন নেম হচ্ছে বেন জনসন, বেঞ্জামিন জনসন হচ্ছে ওনার ফুল নেম। তো এইগুলোর তারিখ মনে রাখতে হবে না, জাস্ট এইটুকু, জাস্ট আপনারা কার্সারটা দেখতে পাচ্ছেন। তো বেঞ্জামিন জনসনটা আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর হচ্ছে তার বেস্ট ওয়ার্কের মধ্যে, মোস্ট ফেমাস ওয়ার্কের মধ্যে হচ্ছে এভরি ম্যান ইন হিজ হিউমার, আর একটা হচ্ছে গল্পনে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। আর অ্যালকেমিস্টটা ইম্পর্টেন্ট একটা কারণে, সেটা হচ্ছে গিয়ে পাওলো কোয়েলহো নামে একজন রাইটার আছেন ফেমাস, এখন বর্তমানে লিখেন, তারও দ্য অ্যালকেমিস্ট নামে একটা বই আছে। এই জন্য কনফিউজড হওয়া যাবে না, দুইজন একসাথে থাকবে না, একজন থাকবে। হ্যাঁ, ইদার থাকবে পাওলো কোয়েলহোটা অথবা থাকবে বেন জনসনেরটা। সো লিখে রাখেন, আমি তারপরে লিখে দিচ্ছি। অ্যালকেমিস্ট নামে দুইজন লিখেছেন। চ্যাট বক্সটা সবাই একটু খেয়াল করবেন। আচ্ছা, পাওলো কোয়েলহো দ্য অ্যালকেমিস্ট এটা হচ্ছে গিয়ে একটা শর্ট নভেলা বা মানে ছোট উপন্যাস, যেটাকে বলা হয় নভেলা। হ্যাঁ, তো এটা, আর এখানে ওনারটা হচ্ছে অ্যালকেমিস্টটা হচ্ছে একটা
প্লে, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার এটা একটা প্লে। আচ্ছা, তারপরেও যদি কোনো ডিফারেন্স থাকে আমি ওটা স্লাইডে মেনশন করে দিব। এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে? একটু রেসপন্ড করতে হবে। আচ্ছা না না আচ্ছা, ওকে। তার ফেমাস প্লেগুলোর মধ্যে দেখেন ভলপনে, দ্য অ্যালকেমিস্ট, দ্য সাইলেন্ট ওম্যান, তারপর ডেভিল ইন অ্যান অ্যাস মানে গাধা, আর একটা হচ্ছে বার্থোলোমেও ফেয়ার। বার্থোলোমেও ফেয়ার, এখান থেকে শুধুমাত্র ভলপনের দ্য অ্যালকেমিস্টটাই মনে রাখতে হবে। দ্য সাইলেন্ট ওম্যান যদি আসে প্লে, এটাকে লিখেছেন, এটা ইম্পর্টেন্ট আছে। লাস্টের দুইটা অত বেশি মনে রাখতে হবে না, এই জাস্ট প্লের নামগুলো একটু দেখে যাবেন। সবাই কি বুঝতে পেরেছেন এখানে কি কি পড়তে হবে? আমি আবার বলে দিচ্ছি, এই প্রথম তিনটা প্লের নাম, দ্য সাইলেন্ট ওম্যান, এটা আমি হাইলাইট করে দিব। এই পার্টগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। বার্থোলোমেও ফেয়ার, তারপর হচ্ছে দ্য ডেভিল ইন অ্যান অ্যাস, এগুলো কিন্তু অত বেশি ইম্পর্টেন্ট না, অত বেশি ইম্পর্টেন্ট না, প্রথম তিনটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো যদি কেউ বলে অ্যালকেমিস্ট প্লেটা কে লিখেছে, আপনারা কি অ্যান্সার করবেন? বেন জনসন, রাইট? রাইট, জি আপু। আচ্ছা, আর যদি বলি যে বেন জনসন লিখছেন পেলে, আর মানে কোহেলো এটা কি লিখছেন? এটা হচ্ছে নভেলা বা শর্ট নভেল, শর্ট নভেল বা নভেলা, NOV। আমি আবার লিখে দিচ্ছি, চ্যাট বক্সটা একটু খেয়াল করুন আপনারা। আপনাদের চ্যাট বক্সটা আমি লিখে দিচ্ছি, স্পেলিংটা লিখে দিচ্ছি, নভেলা। দেখেছেন? সবাই দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছেন চ্যাট বক্সেরটা? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমরা বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বো কোনটা? ভলপনে, রাইট? আর অ্যালকেমিস্ট নামের জন্য আমরা একটু কনফিউজড হয়ে যাই দেখে পাওলো কোয়েলহোর অ্যালকেমিস্ট নভেল আছে একটা, এই জন্য একটু জেনে রাখলাম যে ভলপনে মানে ভলপনে যে লিখেছেন বেন জনসন, তিনি লিখেছেন প্লে। ওকে, আচ্ছা। ভলপনে অর দ্য ফক্স, ঠিক আছে? ক্যারেক্টারটা কেউ একজন আনমিউট আছেন, একটু মিউট করে দিবেন কাইন্ডলি। সুপর্ণা রয় আপু, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমরা এখন দেখবো হচ্ছে গিয়ে প্লেটার মধ্যে ভলপনে অর দ্য ফক্স বেন জনসনের। ওকে, তো এখানে হচ্ছে গিয়ে প্রথম হচ্ছে গিয়ে গ্লোব থিয়েটারে এটা করা হয়, এটা হচ্ছে অক্সফোর্ড আর ক্যামব্রিজের কাছাকাছি কোন একটা জায়গায় করে হয়েছিল। ওখানে সিটিজেন্স হতে সবাই থাকে, আমি আপনাদেরকে বলেছিলাম। প্লেটা কোথায় সেট? দেখেন এখানে, দ্য প্লে সেট ইন ভেনিস ইজ অ্যাবাউট ভলপনে হুইচ মিনস ফক্স ইন ইটালিয়ান। তো আপনারা একটু বলেন ভেনিস কোথায়? ইটালিতে, রাইট? জি আপু। তাহলে ওখানে যে ভলপনে ওয়ার্ডটা ইটালিয়ান, এটার মানে হচ্ছে গিয়ে কি? ফক্স। ধরেন যার নাম ভলপনে, তাহলে বুঝতে হবে তার বুদ্ধিমত্তা শিয়ালের মতো খুব চতুর সে। তো সেই রিচ ম্যান, তার কোনো এখানে আমি ঘটনাটা বলবো, বাট প্লেটার সেটিংটা কোথায়? ভেনিসে, এইটুকু মনে রাখবেন। আচ্ছা, আর হচ্ছে গিয়ে ভলপনের ইটালিয়ান মিনিং হচ্ছে গিয়ে ফক্স। তো ভলপনে আমি আপনাদেরকে বারবার বলছি যে এটা ওই ইসপের গল্পের মতো, কিন্তু কিছুটা একটা নাটকে ইসপের গল্পের মতো কিছুটা ছাপ দেওয়া হয়েছে। কিরকম ভাবে? প্রতিটা ক্যারেক্টারের নাম কিন্তু তাদের অন্তর্নিহিত গুণাবলীর উপর, মানে পশু জাতীয় যে গুণাবলী থাকে, কেউ হয়তো হিংস্র, কেউ হয়তো অনেক চালাক, কেউ হয়তো লোভী, তো ওভাবে করে এক একটা জিনিস আছে। তো ফক্স আমরা কি মনে করি? শিয়াল কি চালাক নাকি বোকা বলেন? এক্স্যাক্টলি। সো এখানে ভলপনে হচ্ছে গিয়ে ইটালিয়ান মানে হচ্ছে গিয়ে, মানে ইটালিতে ভলপনে মানে শিয়ালকে বোঝায়। দ্যাট মিনস এই যে লোকের নাম আমরা, যে ক্যারেক্টারটার নাম, যে এখানকার মেইন ক্যারেক্টার, তার নাম হচ্ছে ভলপনি, একজন রিচ ম্যান। হ্যাঁ, তো তার মধ্যে অনেক বেশি পরিমাণে কি থাকে? চালাক চতুরতা থাকে। তো সে শিয়ালের মতো চালাক। এই জন্য আমরা মনে রাখবো ভলপনে একটা কি কিছুটা ইসপের গল্পের মতো প্রতিটা ক্যারেক্টারকে নিয়ে কিছুটা একটু ইয়ে দেওয়া, অ্যানিমালিস্টিক ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলা, ঠিক আছে? So a rich man who makes his money by pretending to be a dying man with no family with a large inheritance. Okay, আমরা একটু বলি এখানে কি বলেছে। একটা রিচ ম্যান, দ্যাট মিনস ভলপনে অনেক রিচ, সে ওয়েলদি, অনেক, তার টাকা পয়সা আছে, তার কোনো ফ্যামিলি নেই। তো সে কি করে? একটা ভং ধরে যে সে মারা যাবে। তো সে যেহেতু মারা যাবে, তার যেহেতু কোনো সন্তান, স্ত্রী কেউ নেই, ভাই বোন কেউ নেই, তো তার যে এত বড় সহায় সম্পত্তি আছে, এটা কারা পাবে? সেটা নেয়ার জন্য অনেকেই
তার সাথে তাকে অনেক বেশি তোষামোদ করা শুরু করে। আপনারা তো নিশ্চয়ই জানেন যে যে মানুষ মৃত্যু পথযাত্রী হয় তাকে বেশি মানুষ, যদি সে খুব ওয়েলদি হয়, মানে তার অনেক সহায় সম্পত্তি থাকে, তাকে দেখার মানুষের অভাব কিন্তু হয় না, যে কাকে দিয়ে যাবে, তাই কিনা বলেন? আপনারা অনেকে দেখেছেন কিন্তু এই ধরনের ঘটনা আশেপাশে ঘটে আপনাদের। তো সেটা হচ্ছে গিয়ে এখানে সেই ঘটনাটাই এখানে দেখানো হচ্ছে। তো তার আসলে বেসিক্যালি তেমন কেউ ছিল না, এখন তার আশেপাশে যারা ছিল তারা তাকে বিভিন্ন ভাবে খুশি করার চেষ্টা করে, এবং এই খুশি করার চেষ্টায় অনেক ঘটনা ঘটে। আমরা এখন পরের ঘটনাগুলো দেখবো। আচ্ছা, এটা নিয়ে বিস্ট ফেবল, যেটা বললাম ইসপের গল্পের মতো, এখানে ঘটনা হচ্ছে Beast Fable is a short tale in which principal actors are animals. Johnson's characters are people, but they have characteristics of animals, as their names reveal. So আমি আপনাদেরকে যেটা বললাম একটু আগে, যে এটা কি, এটা বিস্ট ফেবলের মতো, যেখানে অ্যানিমালিস্টিক ক্যারেক্টারিস্টিক্সটা মানুষের মধ্যে থাকে। বিস্ট ফেবলে কি হয়, পশু পাখিরাই থাকে, তারা নিজেরা, তাদেরকে নিয়েই শর্ট একটা গল্প থাকে, ইসপের গল্পে যেরকম আমরা দেখতে পাই, তারা নিজেরা কথা বলে। কিন্তু এখানে জনসন কি করলেন, ওই সেম আইডিয়াটাকে নিয়েই একটা প্লে লিখলেন বা একটা নাটক লিখলেন, ঠিক আছে? এটা কিন্তু এটাকে কিন্তু বিস্ট ফেবলের মতো লিখা হয়েছে, কিন্তু এটা কিন্তু বিস্ট ফেবল না। বিস্ট ফেবল মানে গল্প, তাহলে কি হবে, বিস্ট ফেবল হলে সেটা কিন্তু গল্প হয়ে যেত। যেহেতু এটা নাটক, তখন আপনি এটাকে লিখতে, এইটা যদি এরকম আসে যে বল্পনে, হোয়াট সর্ট অফ প্লে ইজ বল্পনে, তখন এটা হবে কিন্তু স্যাটায়ার, আর হিউমার প্লে, আর ট্র্যাজেডি, এই তিনটা অপশনে কিন্তু কারেক্ট। এখন বিভিন্ন প্লেতে, বিভিন্ন বইতে বিভিন্ন জিনিস দেখবেন। নাম্বার 1, এখানে আমি বলে দিচ্ছি, যদি স্যাটায়ার থাকে স্যাটায়ার হবে, যদি স্যাটায়ার না থাকে তাহলে হবে হিউমার প্লে যদি না থাকে তখন হবে ট্র্যাজেডি, আর তিনটাই যদি থাকে তখন হবে স্যাটায়ার। কথাটা কি বুঝতে পেরেছেন? কারো কোনো কনফিউশন আছে? একটু বলতে হবে। আমি আরেকবার রিপিট করছি, যেহেতু এখানে মানুষের মধ্যে যে পশুবৃত্তিটা থাকে বা অ্যানিমালিস্টিক ক্যারেক্টারিস্টিক্স থাকে, সেটাকে নিয়ে কটাক্ষ করে লেখা হয়েছে, এজন্য এটা একটা উপহাস বা স্যাটায়ার মতো হয়ে যাবে, ঠিক আছে? আবার এখানে যে মানে ঘটনাক্রমে একটার পর একটা মানে মজার ঘটনা ঘটতে থাকে, এজন্য একটু হিউমারাস প্লে বা হিউমার প্লে বলা যেতে পারে। আবার এটার মধ্যে মানব জীবনের একটা, যে মানুষের যে মনুষ্যত্ব হারায় ফেলে, যে পশুত্ব ধারণ করে মানুষ, সেটা একটা ট্র্যাজেডি মানব জীবনের জন্য। তো এই ক্ষেত্রে অনেকে এটাকে ট্র্যাজেডিও কনসিডার করে। তো এখানে তিনটা অ্যান্সার আছে। এখন তিনটা অ্যান্সারের মধ্যে 1 নাম্বার যদি থাকে স্যাটায়ার, চোখ বন্ধ করে প্লেটাকে বলতে হবে কি, বল্পনা ইজ আ স্যাটায়ার। আচ্ছা, যদি না থাকে তখন হবে হিউমার প্লে। কথা ক্লিয়ার সবার কাছে? এরপরও যদি এই দুইটার একটাও না থাকে তখন হবে ট্র্যাজেডি। সবাই বুঝতে পেরেছেন? আপু কিন্তু উপরের দুটো, আর যদি তিনটাই থাকে তখন হবে স্যাটায়ার। ওকে, ডান? সবার কাছে ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এখানে দেখেন রেড মার্ক করা আছে, বল্পনে দা ফক্স, আর মস্কা হচ্ছে তার মানে তার সার্ভেন্ট, সে হচ্ছে গিয়ে দা ফ্লাই, মানে হচ্ছে গিয়ে সে মাছির মতো ভন ভন করতে থাকে যে কখন তার সহ সম্পত্তিতে বসতে পারবে। তো বেসিক্যালি বল্পনের এর ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে, ঘটনাটা যেটা হয় যে বল্পনেকে খুশি করার জন্য মস্কা বিভিন্ন ভাবে কাজ করে। এখন মস্কা কি করে, তার ছেলে থাকে একটা, তার ছেলে যাতে ওই সহায় সম্পত্তি পায়, সেই জন্য সে চেষ্টা করতে থাকে। আবার বলচুরে নামে আরেকটা লয়ার থাকে বল্পনের, হ্যাঁ ফক্সের, সে হচ্ছে গিয়ে ভালচার বা শকুনের মতো খামচি মেরে সব নিয়ে যেতে চায়। তো সে থাকে লয়ার চিন্তা করে আমি এই সহায় সম্পত্তির মালিক হব। আর করব্যাচিউ দ্য রেভেন, সে হচ্ছে কি একটা ওল্ড মাইজার ইন দ্য সেন্স কি, মানে সে কৃপণ একটা লোক, হ্যাঁ, বৃদ্ধ কৃপণ, সেও চায় নিবে। আর বোনেরিও হচ্ছে করব্যাচিউস সান, সেও চায় যে তার ছেলে পাবে। আর মস্কা চিন্তা করে আমি পাবো, নাহলে আমার সন্তানরা পাবে। করব্যাচিউ দ্য রেভেন মানে দ্য কাক, রেভেন মানে কাক, দ্বারকাক যেটা, তো দ্বারকাক ভাবে যে দ্বারকাক আমি নিব, না হলে আমার ছেলেকে দিয়ে নেবো। আর আরেকটা থাকে হচ্ছে গিয়ে শুধু কাক, ক্রো, মানে যা পায় সেটাই নেয়, ওরকম। ওর নাম হচ্ছে থাকে করভিনো দ্য ক্যারিয়ান। আচ্ছা, সো এত কিছুতে আমরা যাব না, মার্চেন্ট। এন্ড করভিনোর একটা ওয়াইফ থাকে সুন্দরী, তার নাম হচ্ছে সিলিয়া। সো
এখানে এরা হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার্স এর মধ্যে থেকে, মানে মোটামুটি এই ক্যারেক্টার গুলো সবাই মোটামুটি কি চায়, বল্পনের যেহেতু মারা যাবে তারা ভাবে, তো বল্পনের সহায় সম্পত্তি নিতে চায়, কিন্তু তারা আলটিমেটলি পারবে কি পারবে না এটা আমরা পরে জানবো। বাট তার আগে আমি এই দুইটা ক্যারেক্টার সম্পর্কে বলি। দ্য স্যার পলিটিক্যাল উড বি আর রিডিকুলাস ইংলিশম্যান, লেডি পলিটিক উড বি, ইংলিশ লেডি স্যার পলিটিক্স ওয়াইফ। তো বেসিক্যালি এরা হচ্ছে গিয়ে পলিটিক্যাল ফিগার্স বা ওখানকার অনেক নোবেল পার্সন যাদের অনেক ক্ষমতা আছে। সো তারা লাস্টে একটা ডিসিশন দিয়ে দেয় এই ঘটনা যখন ঘটতে থাকে। সো ঘটনাটা কি ঘটে, এই ভালচার যে শকুনটা থাকে লয়ার, সে চায় সে নিবে সহায় সম্পত্তি, সেই জন্য সে বিভিন্ন ভাবে তাকে খুশি করার চেষ্টা করে। এরপরে এই যে ওল্ড মাইজার বা যে বৃদ্ধ কৃপণ থাকে সেও চেষ্টা করে, কিন্তু সবচেয়ে বড় চেষ্টাটা করে হলো গিয়ে মস্কা। এবং সে আলটিমেটলি কি করে, করভিনো যে থাকে, যে মার্চেন্ট থাকে, যে ক্রো, রেভেন আর ক্রোর মধ্যে একটা পার্থক্য আছে, একটা কাক আর একটা দাঁড় কাক, ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? আবার এইসব কাককে কিন্তু ট্রেনও করা যায়, এই রেভেনদেরকে কিন্তু ট্রেন করতে পারবেন। এটা আবার হচ্ছে কি করে আপনার যে মেসেঞ্জার হিসেবে ইউজ করা যায়, বিভিন্ন সময় যে কবুতরের মাধ্যমে যেরকম পাঠানো যেত ওরকম এইসব এরা অনেক দূর পর্যন্ত উড়ে গিয়ে আপনার মেসেঞ্জারের মতো চিঠি পত্র আদান প্রদানও কাজে ব্যবহার করা যেত। আচ্ছা, কাকদেরকে, সেটা নর্মাল কাকদেরকে সেটা সবসময় পারা যায় না। যারা দেখেছেন গেম অফ থ্রোনস ইউ মাস্ট নো যে রেভেনের একটা ক্যারেক্টার ছিল ওখানে, যে কিছু হইলে যে মেসেজ পাঠানোর জন্য রেভেন পাঠায় দিত। আচ্ছা, এখন আমরা আসি করভিনো। করভিনোর ওয়াইফ যে থাকে সিলিয়া, সিলিয়া অনেক ভদ্র সভ্য এবং খুবই সুন্দরী একটা মেয়ে থাকে। তো সিলিয়ার বেসিক্যালি মস্কা চালাকি করে করভিনোকে মানে একটু মস্কা তো ইয়ের থেকে বেশি চালু, তাই না, করভিনোর থেকে, ক্রোর থেকে, ফ্লাই। সো তখন সে কি করে, এই মার্চেন্টকে কনভিন্স করে, তুমি বিস্ট ফেবলস মানে মিনস হোয়াট। আচ্ছা, জাকির হোসেন ভাইয়া কি আছেন? জি ম্যাম আছি। আপনি কখন জয়েন করেছেন? শুরু থেকেই ম্যাম। আচ্ছা, আপনি তখন যদি বলতেন একটু ভালো হতো না, আমি আবার ব্যাক করব, একটু ওয়েট করতে হবে। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে যে মার্চেন্ট যে থাকে সে তার ওয়াইফকে, মানে মস্কা তার মার্চেন্টকে বোঝায় যে তুমি যদি সহসম্পত্তি চাও, সো বল্পনে তো একটু মানে মহিলাদের প্রতি একটু বেশি আসক্ত, একটা কাজ করা যায়, সে তোমার ওয়াইফকে তুমি তার কাছে পাঠায় দাও। তো সিলিয়া একটা বিবাহিত মহিলা, সে কেন যাবে ওর কাছে, এবং তার কিন্তু মানে চারিত্রিক গুণাবলী ভালো, সে ওরকম না। তারপর মানে তাকে কনভিন্স করা হয় যে আচ্ছা তুমি জাস্ট দেখা করবা, বা এভাবে জাস্ট দেখা করবা একবার তার সাথে, এভাবে করে বলে। বাট পরে সেটা বোঝা যায় যে মস্কা এবং এক একজন বিভিন্ন ভাবে তাকে কনভিন্স করার চেষ্টা করতেছে যাতে তারা উইল করে দেয় যে বল্পনের যে সহায় সম্পত্তি আছে সেটা পাবে, কিন্তু বল্পনে তো সেটা করবে না। বল্পনে কি মারা যাচ্ছে অ্যাকচুয়ালি? না, সে তো যাচ্ছে না মারা। এবং এই যে সবার কাছ থেকে সে মানে গ্রিডি এবং সুযোগ সুবিধা ভোগ করতে চাচ্ছে, তাদেরকে জাস্ট মানে বেসিক্যালি মূলা ঝুলানোর যে ব্যাপারটা থাকে না, যে সহায় সম্পত্তির মতো একটা ঝুলাই দিলাম যে হ্যাঁ এখন তোমরা আসো, এটার পিছনে তোমরা ঘুরতে থাকবে। তো ওরকম ওইটাতে সবাই কিন্তু ওই ফাঁদে পড়ে যায়। আসল চালু কিন্তু বল্পনে, সে সবার কাছ থেকে এই মৃত্যুর কথা বলে মানে সুবিধা ভোগ করছে বিভিন্ন ওয়েতে। তো এটা স্যার পলিটিক উড বি, লেডি পলিটিক উড বি তারা বুঝে ফেলে, এবং সিলিয়ার মতো একটা সুন্দর মানে ভদ্র ও বিবাহিত মহিলাকে যখন এই একটা মানে ইলিসিট বা একটা অপকর্মের সাথে জড়িত করতে চায়, তখন সিলিয়াকে বাঁচানোর জন্য লাস্টলি সিলিয়াকে যখন সামনে আনে, তখন তার পলিটিক উড বি এবং লেডি পলিটিক উড বি আসে হাতে নাতে বল্পনেকে ধরে ফেলে, এবং আলটিমেটলি তাদের সকল প্রকারে যে যতজনের প্ল্যান ছিল সিলিয়ার সাথে বল্পনের একটা অনৈতিক সম্পর্ক করে আলটিমেটলি তারা সহায় সম্পত্তি নিবে, করভিনো বা মস্কা, এদের এই প্ল্যানটা ফেল হয়ে যায়। সো তারপরে কি হয়, প্লেটা এন্ড হয়ে যায় এবং বল্পনে মস্কা, তারপর যে শকুন যে থাকে লয়ারটা, ওল্ড মাইজার বা কৃপন যে থাকে, সবাই শাস্তি পেয়ে যায় এবং বেসিক্যালি এদের প্ল্যান কোনোটাই সাকসেসফুল হয় না। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে লং স্টোরি শর্ট। আপনাদের কারো কোনো কনফিউশন হচ্ছে এইটুকু বুঝতে? তো সিলিয়ার মাধ্যমে করভিনোর ওয়াইফ থাকে সিলিয়া, আপনাদের এত কিছু মনে রাখতে হবে না, জাস্ট দুইটা ক্যারেক্টারের নাম মনে রাখবেন, সেটা হচ্ছে বল্পনে দ্য ফক্স আর মস্কা দ্য ফ্লাই। আর এরপরে যদি কোনো ক্যারেক্টার মনে রাখতে হয়, সিলিয়া, সিলিয়া নামের একটা ক্যারেক্টার এখানে আছে, আর একটা কোথায় আছে আমি আপনাদেরকে পড়িয়েছি,
Othello. As you like it. ভেরি As গুড, you like it. ভেরি গুড। ওথেলো না ভাইয়া, এটা হচ্ছে গিয়ে অ্যাজ ইউ লাইক ইট আছে। সো এটা একটু মনে রাখতে হবে, এর বাইরে তেমন কিছু মনে রাখতে হবে না, ঠিক আছে? সো এই জিনিসটা যাতে মানে কনফিউজ না হন, ওখানে লেখা থাকবে where do we find সিলিয়াস ক্যারেক্টার। যদি এত কঠিন কোয়েশ্চেন করে, বেসিক্যালি যদি সিলিয়ার ক্যারেক্টার থেকে প্রশ্ন, সিলিয়া অত বেশি ইম্পর্টেন্ট ক্যারেক্টার না এই প্লের সিলিয়া, হ্যাঁ, কিন্তু অ্যাজ ইউ লাইক ইট এর সিলিয়া কিন্তু একটি ইম্পর্টেন্ট ক্যারেক্টার। সো আসলে শেক্সপিয়ার্স প্লেজ এরকম নাম দেওয়া থাকবে, আপনারা যদি দেখেন অ্যাজ ইউ লাইক ইট আছে, অ্যাজ ইউ লাইক ইট দিয়ে দিবেন। গল্পনে আর অ্যাজ ইউ লাইক ইট কখনো একসাথে আসবে না, ট্রাস্ট মি, ঠিক আছে? তো এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে দ্য ফক্স, গল্পনে আর মস্কা। সো আপনাদের কি মনে হচ্ছে আপনাদের কোনো বইয়ের প্রয়োজন আছে? আমি কিন্তু ইন ডিটেলস, যেখানে কনফিউশন হতে পারে, যেখানে আপনাদের দরকার পড়তে পারে, কোনো ক্যারেক্টার, একই ক্যারেক্টারের কয়েকটা মানে কয়েক জায়গায় একই নামে অনেকগুলো ক্যারেক্টার থাকে, সেগুলো সব মেনশন করে দিচ্ছি। এরপরে আপনারা যারা ক্লাস করছেন এবং পড়ছেন, আপনাদের কি মনে হয় যে অন্য কোনো বইয়ের দরকার পড়বে আপনাদের? আমার তো মনে হয় যে আমার লাগবে না, আমার আরো শর্ট হলে ভালো হয় বই। এক্স্যাক্টলি, হ্যাঁ ম্যাম আমি একটু বলছিলাম, জি জি ভাইয়া বলেন। এই যে এখানে সিলিয়া আর আমরা অ্যাজ ইউ লাইক ইট এর সাইডে যদি এইখানে মানে লিখে দিতেন রাইট সাইডে যে এখানে অ্যাজ ইউ এটা আমি লাইক ইট লিখে এর দিব। সিলিয়া আছে, হুম। তাহলে সুবিধা হতো। মানে এটা দুটাই দেওয়া আছে, এটা আর আমি আমরা আপনাদের স্লাইডে যখন ফাইনাল এডিটিংটা করে দেই না, তখন আমি এক্সট্রা লিখে দেই সব সময়। সো ভাবে আমি আজকেও লিখে দিব। হ্যাঁ আচ্ছা। এইটা হলে সুবিধা হয়। ওকে, ভেরি গুড সাজেশন, এবং আমি এটা সবসময় নিজেও ফলো করি। সো এটার জন্য আপনাদের আলাদা করে কোনো বই পড়তে হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে আমার মনে হয় না এই সিলিয়ার সাথে যে ওই সিলিয়ার কোনো গন্ডগোল লাগতে পারে, এটা কোনো বইয়ে লেখা আছে। আমি আজ পর্যন্ত পাই নাই, আপনারা পাইলে আমাকে একটু বলবেন। আচ্ছা, আমার বইগুলো নিয়ে একটু সমস্যা আছে। তারা বেসিক্যালি ইংলিশ নিয়ে বেশি পড়াশোনা করে নাই, না পড়াশোনা করে একটা ভুল আমি পাইছি, আপনাদেরকে বলি। মজার একটা বিষয়, সেটা হচ্ছে 3 জনের বই আমি এক ভুল পাইছি, আমি বলবো না কোন 3 জন। তারা ওল্ড এন্ড মিডল ইংলিশে এত বড় একটা ভুল করছে, যেটা 3 জনের বইয়ে পাওয়া গেছে। তো ওইটা আমি দেখার পর আমি বলছি যে না, এই বইগুলা পড়ে ভালো থেকে খারাপ হবে বেশি। সো বেসিক্যালি আমি তখন আমরা প্ল্যান করতেছিলাম লাস্ট 43-এর সময় আমি বই লেখা স্টার্ট করছিলাম, বাট বইয়ের কাজটা তখন 43-এর কারণে, এবং 43 দ্রুত হয়ে যাবে, এবং আমাদের আপনারা জানেন সবাই যে আমি এটা রেকর্ডে আপনাদেরকে বলে দিচ্ছি, ওই সময় পাবলিসিস্ট খুঁজে পাওয়া বা পাবলিকেশন হাউস গুলোর খুব খারাপ অবস্থা। হ্যাঁ, করোনার কারণে প্রায় 2 মাসের মতো বন্ধ ছিল সব, 1.5-2 মাস। তো আমার ফ্যামিলিতে একটা ট্র্যাজেডি হয়েছিল, যে কারণে আমি একটু পিছিয়ে যাই কাজটা থেকে। আমার খালা মারা গিয়েছিলেন জুলাই মাসে। সো এরপরে আর কি কাজটা পিছিয়ে যাই। আমরা ইংলিশ মানে ইংলিশ ডিপার্টমেন্টে 3 জন স্টুডেন্ট মিলে এটা করছি। এটা বেসিক্যালি কোনো মনিটারি ফান্ড মানে মনিটারি কোনো ইয়ে থেকে পাবো ওরকম কোনো চিন্তা ভাবনা আমাদের নাই, বুঝছেন? সো ওইভাবে আমরা শুরু করি, আমরা অলমোস্ট শেষের পর্যায়ে আছি। তো আপনারা কি ইন্টারেস্টেড হবেন বইটাকে আপনাদের কাজে আসবে? হ্যান্ড নোটের মতো যদি করা হয়, খুবই অল্প 150 পেজ বা 160 পেজের মধ্যে, যদি আপনাদের সব কোয়েশ্চেন এবং যে ইম্পর্টেন্ট পার্ট গুলো দরকার সেটা যদি তাহলে তো পান, খুবই ভালো হয়। এটা আমি তো আপনাদের কাছে expected। ওপেনলি জানতে চাচ্ছি। হ্যাঁ, আর অবশ্যই। প্রাইসটা আপনাদের ধরাছোঁয়ার মধ্যে আমরা রাখার চেষ্টা করব। ওই 300 টাকার বই বা 200 টাকার বই ইনশাআল্লাহ হবে না, আশা রাখি। ওরকম যদি হয় তাহলে আমরা চেষ্টা করব। সো আমি দেখতে চাই যে আমার স্টুডেন্টরা বা আপনারা যারা আছেন, আপনারা হচ্ছেন আমার প্রাইমারি কনসার্ন। সো আপনারা যদি চান তাহলে আমি সেভাবে করব। আদারওয়াইজ আমার অ্যাকচুয়ালি বই নিয়ে বিজনেস করার, আমার মানে লিটারাল সেন্সে আমার বিজনেস করার ইন্টারেস্ট অত বেশি নাই। বেসিক্যালি অনেকগুলো ইউনিভার্সিটি টিচিং থেকে আমি চলে আসছি বিকজ অফ সার্টেন রিজনস। তো সেই ক্ষেত্রে বই নিয়ে আসলে আমার ওভাবে টেনশন মানে চিন্তা ভাবনা নাই। তো আমি আপনাদেরকে এই জন্য জিজ্ঞেস করতেছি আপনারা ইন্টারেস্টেড হবেন কিনা। তো আমি ডেফিনেটলি, আমি নিব ম্যাম। আপনার একজনের জন্য তো আমি কপি বের করতে পারবো না, আমার তো মিনিমাম কিছু কপি বের করতে হবে। অনেকেই নেবে। আচ্ছা, ম্যাম ঠিক আমরা আছে। ইনশাআল্লাহ সবাই মনে নেবে। হয় আপু আর্লি করতে আপু গেলে আমিও আমাদের নিব। উপকার দিবে। আচ্ছা, আমি আপনাদেরকে আরো এমনিতেও 2-3টা আপনার কথা বলি। শীট হ্যাঁ, যদি বলেন। ম্যাম আমার বলছিলাম ম্যাম এমনিতেও শীট করলে প্রিন্ট আউট করলে মোটামুটি 150-র মতো চলে যাবে। তো 150-200-তে কোনো সমস্যা হবে না আশা করা যায়। শীটে কিছু জিনিস আমি আরো শর্ট করে দেই, বাট এখানে আপনার মানে যেমন আজকে বলপনের সম্পর্কে আপনাদেরকে বললাম, বলপনের ইম্পর্টেন্ট 2টা হয়তো কোটেশনস আছে, ওগুলা দিয়ে দিলাম। বাট আপনি যদি একটা ইয়ে পান যে বইটার মধ্যে আপনার ওই যে কি বলে কঠিন পার্ট যেগুলো মনে হয় আপনাদের, যেমন ফর এক্সাম্পল হতে পারে সেটা
লিটারি টার্মস ওটা যদি সম্পূর্ণ বাংলায় থাকে, তারপরে যদি মানে ইয়েগুলা এক্সাম্পল গুলো যদি বাংলা ইংলিশ দুইটা থাকে, সেক্ষেত্রে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর কোয়েশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ারের সব কোয়েশ্চেন যদি একসাথে থাকে, যেটা অনেক বইয়ে করেছে, বাট আমরা প্ল্যান করছি যে সেটা প্রতিটা ধরেন এই গল্পনে থেকে যতগুলো কোয়েশ্চেন আসছে বা এই রাইটার থেকে, ফর এক্সাম্পল শেক্সপিয়ার থেকে যত কোয়েশ্চেন আসছে, ওগুলো আমরা শেক্সপিয়ার শেষ হওয়ার পরে দিব। এভাবে যদি থাকে তাহলে কোয়েশ্চেনও একবারে দেখা হবে, আপনাদের পড়াটা একভাবে হবে। আরেকটা মজার বিষয় আছে, আমরা অনেক ইলাস্ট্রেশনের কাজ করেছি। আমি আপনাদেরকে একদিন দেখাবো ওটা, বাট ওই দিনটার রেকর্ড থাকবে না। যদি আজকে পসিবল হয়, আমরা ইলাস্ট্রেশন করেছি, আমার সাথে যে মেয়েটা কাজ করছে ও বেসিক্যালি পাবলিশিং এ পড়ে, আমার সাথে ইংলিশে মানে একবার জুনিয়র, সে পড়েছে অনার্স কমপ্লিট করে, তারপর সে এখন ইউনিভার্সিটিতে পড়ছে আমেরিকাতে, পাবলিশিং এর উপরে পড়াশোনা করে, এন্ড শি ইজ আ ভেরি গুড পেইন্টার। সো ও অনেক সুন্দর কিছু স্কেচ বানিয়েছে যাতে ক্যারেক্টার গুলো মনে রাখার জন্য ইজিয়ার হয়। সো এই জিনিসগুলো ইনক্লুড করা। সো আমি অ্যাকচুয়ালি মনিটরির দিক থেকে চিন্তা করে কাজটা করি নাই, তাহলে এতদিনে ওই যে বই যেভাবে বিক্রি হচ্ছে ওইভাবে চিন্তা করতাম, বাট ওইভাবে চিন্তা করিনি। সো আপনাদের যদি মনে হয় যে আপনারা ইন্টারেস্টেড, আমি ডেফিনেটলি এটা অনেক, আমার মনে হয় আমি আপনাদেরকে হাতে তুলে দিতে পারলে আপনাদের কাজে লাগবে। আচ্ছা, কতদিন লাগতে পারে আপু? 1 মাস, 1 মান্থ, 1 to 1 মানে 1 থেকে 1.5 মাস লাগতে পারে। তো আপনার পরীক্ষা মে মাসে, আপনি ফেব্রুয়ারি মাস নাগাদ পেয়ে যেতে পারবেন। তাহলে তো আরো সুবিধা হয়। ম্যাম এটা ঠিক আছে, যদি কোর্সটা শেষ, বলেন ভাইয়া। এটা যদি আমাদের এই কোর্সটা মানে এই কোর্সটা শেষ হওয়ার আগে বইটা পাই, তাহলে দেখা গেল অবশ্যই পাবেন, আপনাদের কোর্স শেষ হওয়ার আগেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে সুবিধা হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন পরের এরিয়াতে যাই। কোটেশনস এর মধ্যে দেখেন তিনটা ছোট্ট ছোট্ট কোটেশন। mischiefs feed like beasts till they be fat and then they bleed. দ্যাট মিন্স হচ্ছে কি, দুষ্টামি হচ্ছে গিয়ে বা যে আমরা যেটা বলি যে শয়তানি বদমাইশি করা হচ্ছে গিয়ে কিছুটা ওই যে পশুত্বর কাজ। হ্যাঁ, তারপর তা আলটিমেটলি করতে করতে এত বেশি যে মানে দেখবেন যে পশু পাখিরা যখন খাওয়া শুরু করে, ক্ষুধার্ত থাকে, খাইতে খাইতে আরো বেশি খাইতে থাকে, দেন when they get fat মানে কমপ্লিটলি যখন ওভার ইট হয়, তারপর দেখবেন কি তারা ইদার ওই খাবারটা হজম করতে না পেরে ওভার ইটিং এর জন্য মারা যায়, অথবা ওটা বমি হয়ে বের হয়ে যায়। ওইরকম একটা বিষয়, বুঝতে পেরেছেন? আর riches are in fortune a great good, then wisdom is in nature. আচ্ছা, এটা আমি বলি, আপনাদের কাছে কি কোটেশনটা একটু কঠিন মনে হচ্ছে না? 2 নাম্বারটা, এটার মিনিংটা খুব সহজ। আমরা যেটা বলি যে যাদের ধন সম্পদশীল যারা, তারা কিন্তু সবসময় ভাগ্যবান। দেখবেন যা করবে তাতেই তারা মানে ভালো করতে পারবে, কারণ তাদের ওই পরিমাণ মানে ভাগ্য কাজ করে, তার সাথে তারা ওটার জন্য খরচও করতে পারে। এই জন্য মানে যাদের ওয়েলথ আছে তারা কি হবে, তারা কিন্তু সবসময় কি হয়, ভাগ্যবান হয়। কিন্তু যারা বুদ্ধিমান, তাদের তুলনায়ও কিন্তু তারা ভাগ্যবান, কারণ বুদ্ধিমান যে তার বুদ্ধির এর যে ক্ষমতা, সেটা কিন্তু টাকার কাছে ঢাকা পড়ে যায়, বা ধন সম্পদের কাছে ঢাকা পড়ে যায়। আপনি অনেক বুদ্ধিমান, কিন্তু আপনার যদি লিটারাল সেন্সে কোনো টাকা পয়সার আর ক্ষমতা না থাকে, যেমন অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই এখন বুথ খুলে মানুষজন কি করে, কোয়েশ্চেন কিনে পরীক্ষা দেয়, তাই না? আপনারা দেখেছেন না কয়েকদিন আগে? তারা বেশি বুদ্ধি, মানে আপনার বুদ্ধি আপনি পরীক্ষায় যেটা খরচ করবেন সেটার থেকে তারা বেশি ভাগ্যবান না? তারা টাকা দিয়ে প্রশ্ন কিনে নিছে। সো riches are in fortune a great good than wisdom in nature. দ্যাট মিন্স ভাগ্যবান যতই আপনি হন না কেন, ধন সম্পদের কাছে অনেক সময় যারা ধন সম্পদশালী তারা বেশি ভাগ্যবান হয়ে যায়, আপনার যতই বুদ্ধিমত্তা থাকুক। ঠিক আছে? আরটা হচ্ছে যে calumnies are answered best with silence. আচ্ছা, এটা হচ্ছে গিয়ে কোনো কিছুর ভালো উত্তর হচ্ছে নীরবতা। যেমন আপনার যেমন এখন পড়াশোনা করছেন, আমি দেখতে পাই আমার আশেপাশে যারা একটু স্ট্রাগল করছে, আমি নিজেকেও ইনক্লুড করবো, ইদার আমরা কিরকম একটা স্ট্রাগল করছি, কিরকম ভাবে, সেটা হচ্ছে গিয়ে হতে পারে যে জব করব, এখন যে কোনো একটা জব করব, নাকি একটা ভালো জবের জন্য ওই অপরচুনিটিটা ছেড়ে দিব, নাকি এখন আমার ফ্যামিলিকে আমি সাপোর্ট করব, নাকি আমি বিসিএস এর প্রিপারেশন নেব। এরকম অনেক রকম কিন্তু সমস্যার মধ্যে আমরা আছি। আমরা যারা এখানে পড়াশোনা করতেছি, আমি প্রিটি শিওর আমাদের কেউই 100% খুব ভালো অবস্থায় আছে তা না, কিন্তু
এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, যে যেখানে আছে কিছু না কিছু সমস্যার মধ্যে আছে। আর যারা বিসিএস এর পড়াশোনা করে না, সেটা কিন্তু তাদের একটা ডিফারেন্ট চিন্তা ভাবনা, কারণ বিসিএস বা সরকারি চাকরি পেতে গেলে 3 বছর সময় লাগে। তো আপনার আশেপাশে যখন অনেক মানুষ অনেক কথা বলে, আপনি চুপ থাকেন না যে অ্যান্সারটা এখন আমি কিছুই দিব না, অ্যান্সার হচ্ছে কি সাইলেন্স। তো এরকম ভাবে আপনাদেরকে বললাম, অ্যান্সার বেস্ট উইথ সাইলেন্স, ক্যালামনিস আর অ্যান্সার বেস্ট উইথ সাইলেন্স। এখানে কারো কোনো সমস্যা আছে? এখানে ইম্পর্টেন্ট কোটেশন আমি মনে করি সেকেন্ডটা, এটা আমি হাইলাইট করে দিব। কারো কোনো- আরেকবার বললে একটু সুবিধা হতো। আচ্ছা, সেটা হচ্ছে বিস্ট মানে পশু, যারা তারা হচ্ছে গিয়ে তাদের কাছে মানে পশুরা যেমন বেশি খেতে পছন্দ করে এবং তারা কি হয় হৃষ্টপুষ্ট হয়ে যায়, আলটিমেটলি তারা ওই বেশি খাওয়ার কারণে অনেক সময় মারা যায়। আর না হলে তারা কি হয়, ওই যে বমি টমি করে, নাক দিয়ে রক্ত টক্ত করে অস্থির হয়ে যায়। আর মানুষের ক্ষেত্রে সেটা কি হয়, এই যাদের মধ্যে, এখানে বেসিক্যালি মানুষদেরকে বুঝাচ্ছে, আমি এটার কম্প্যারিজনটা একটু ডিফারেন্ট। রাইটারকে দেখেন যে প্লেটা লিখেছে, সে কত চিন্তা ভাবনা করে লিখেছে যে পশুরা যেরকম খায় এবং আলটিমেটলি হৃষ্টপুষ্ট হয়ে তারপর ইদার মারা যায় অথবা তাদের রক্তপাত হয়, ওইরকম যারা দুষ্ট মানুষ তারা খারাপ কাজ করতে পছন্দ করে এবং ওটা শেষ হবে না, ওই খারাপ কাজ দিয়ে হৃষ্টপুষ্ট হয় এবং এরপরে তারা ওইটার জন্য ভুগতে থাকে, দেন দে ব্লিড। বুঝতে পেরেছেন এখন? ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বিস্ট ফেবল নিয়ে একজন জিজ্ঞেস করেছেন, আমি একটু বুঝাই। বিস্ট ফেবলটা, এটা খুব সুন্দর করে আমরা বইয়ে সাজিয়েছি। তো আমি আপনাদেরকে বিস্ট ফেবল, সবাই বুঝতে পেরেছেন? ঈশপের গল্প হচ্ছে গিয়ে বিস্ট ফেবল। এখানে পশু পাখিরা কি করবে, কথা বলবে, তাদের এক একটা করে একজনের সাথে একজনের একটা ঘটনা থাকবে, বাদর কথা বলে, বিভিন্ন মানুষ মানে মানুষ যেরকম কথা বলে সেরকম পশু পাখিও কথা বলবে। তো বিস্ট ফেবল, ফেবল ওয়ার্ডটার মানে হচ্ছে গিয়ে গল্প বা শর্ট স্টোরি বা শর্ট টেল, যে গল্প বলি না আমরা ছোটবেলায় দাদিদের কাছ থেকে গল্প শুনতাম, ওরকম বিস্ট ফেবলটা হচ্ছে গিয়ে গল্প, যেখানে অ্যানিমালসরা থাকবে কি মেইন ক্যারেক্টার, এটাই হচ্ছে গিয়ে বিস্ট ফেবল। আর বেন জনসন কি করেছেন, তার প্লেতে সে বিস্ট ফেবলের মতো সাজিয়েছেন, প্রতিটা ক্যারেক্টারের নাম একটা করে প্রাণীর সাথে দিয়েছেন। কিরকম দেখেন, ফক্স, ফ্লাই, ভালচার, ভালচার হচ্ছে গিয়ে শকুন, রেভেন দার কাক, আমি একটু আগে বুঝেছি, ক্রো কাক। তো এগুলো হচ্ছে গিয়ে সব কি, দেখেন খেয়াল করে দেখেন, সব হচ্ছে গিয়ে পশু, মানে প্রতিটা মানুষের মধ্যে যে অ্যানিমালিস্টিক ক্যারেক্টার আছে সেগুলো। জি আপু? নামগুলো ইউজ করা হয়েছে নাকি এরকম ফক্স এরকম ফ্লাই এরকম ইউজ করা হয়েছে? বুঝতে পারিনি, আপনার একটু আরেকবার বলতে হবে আপু, কথা কেটে বলছি আসছিল। হচ্ছে এদের নামগুলো কি ব্যবহার করছে প্লেতে? হ্যাঁ, এই নামগুলো এক্স্যাক্টলি ব্যবহার করা হয়েছে প্লেতে। মস্কা সবসময় মস্কা লিখতো না, ফ্লাই ফক্স এভাবে করে লেখা থাকতো। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে ফ্লাই কথা বলছে, তারপর কি হচ্ছে ফক্স কথা বলছে, তো এরকম ছিল, প্লেটার মধ্যে এভাবে করেছিল, তো এই জন্য এভাবে করে তারা ইউজ করেছে। তো বেসিক্যালি ওই পশু জাতীয় যে কোয়ালিটি থাকে ওগুলো নিয়ে কথা বলা হয়েছে। জি বলেন ভাইয়া। ম্যাম ওই যে আরেকটা ইয়ে ছিল না, জর্জ অরওয়েলের ওই যে অ্যানিমাল ফার্ম, ওটা অ্যানিমাল ফার্ম, রাইট রাইট রাইট, ভেরি গুড। হ্যাঁ, ওটার সাথে অনেক মিল আছে। অ্যানিমাল ফার্মটা খুব ভালো, আপনারা যারা ইংলিশটা পড়তে না পারবেন তারা সেবা প্রকাশনীর অ্যানিমাল ফার্মের একটা বাংলা অনুবাদ পাওয়া যায়, ওটা কিনে নেবেন, ওটা খুব সুন্দর করে অনুবাদটা করা হয়েছে, খুবই ছোট্ট একটা বই, খুবই সুন্দর, আপনাদের কাজে লাগবে, পড়ে দেখতে পারেন এবং বুঝতে পারবেন যে অ্যানিমাল ফার্ম আমি লিখে দিচ্ছি, জর্জ অরওয়েলের। আপনাদের যারা ইংলিশ পড়তে পারবেন না, সেবা প্রকাশনীর এটা কিনে নেবেন, একদম অল্প 50 পৃষ্ঠার মতো এই বইটা, সেবা প্রকাশনী। হ্যাঁ, এই ফুল নোবেলটা কোথায় পাওয়া যেতে পারে? ইংলিশ ভার্সন। আপনি কোথায় থাকেন? ঢাকাতেই। আচ্ছা, ফ্রেন্ডস বুক কর্নারের নাম শুনেছেন? ফ্রেন্ডস বুক কর্নার ওভাবে শোনা। আচ্ছা, হ্যাঁ, আপনারা ওরাকলের বিল্ডিংটা চিনেন, কনফিডেন্সের বিল্ডিংটা জি জি নীলক্ষেতের, ওটা তো চিনবেনই সবাই, ওইটার দোতলায় ফ্রেন্ডস বুক কর্নার। জি, থ্যাংক ইউ।
আচ্ছা, ওখানে গিয়ে আপনারা ইংরেজি রিলেটেড যত বই আছে ওখান থেকে ডিরেক্টলি নিতে পারবেন। আমি গত 7 বছর ধরে ওখানে কেনাকাটা করি, ইন্টারমিডিয়েট সময় থেকে যখন কলেজে পড়তাম। তো ভালো ভালো বইগুলো পাবেন, যেমন রেমন্ড মার্ফির বইটা, তারপর আইএলটিএস এর প্রিপারেশনের বই আপনারা দেখবেন নিচে আপনাদের কাছে অনেক দাম চাবে। হ্যাঁ, এই যেমন ওই নীলক্ষেতের দোকানগুলোতে, কিন্তু এখানে সোহেল ভাই আছেন, উনি স্টুডেন্টদের জন্য আলাদা একটা প্রাইস রাখে, এবং আপনারা আপনাদের বাসায় যত ইংরেজি বই আছে, পুরানো বই আছে, ওগুলো আপনারা তাদের কাছে ফেরত দিয়ে আসতে পারবেন এবং তারা আপনাকে টাকা দিয়ে দিবে। ঠিক আছে, এরকমও করা যায়। তো এটা আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। ফ্রেন্ডস বুক কর্নার, ওই যে রাফিং প্লাজা, যেটা ওই ওরাকল কনফিডেন্সের যে বিল্ডিংটা, ওখানে আপনারা দোতলাতে পাবেন এই দোকানটা। আচ্ছা, এটা ইংলিশ ভার্সনটা কিন্তু ওই দোকানে পাবেন, সেবা প্রকাশনীটা কিন্তু পাবেন না। তো সেবারটা কোথায় পাওয়া যাবে এটা আমি বলতে পারতেছি না, সরি। আচ্ছা, আমাদের এই স্লাইডটা শেষ, আমরা এখন অন্যটা পড়বো। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের অ্যাকচুয়ালি এত বেশি করতে হবে না জনসন থেকে। আচ্ছা, আমরা এখন যাকে নিয়ে পড়বো সেটা একটু ডিফারেন্ট। আমি বলেছিলাম আপনাদেরকে যে বেকন এর নাম একটু আগে বলেছিলাম। সেটা হচ্ছে উনি অনেক ইম্পর্টেন্ট একজন রাইটার। তার কোটেশন গুলো থেকে মাঝে মধ্যেই কোটেশন চলে আসে লেখাগুলো থেকে। বেসিক্যালি উনি লিখতেন হচ্ছে গিয়ে এসে, হ্যাঁ, এসে বা প্রবন্ধ রচনা, হ্যাঁ, এগুলো উনি লিখতেন। তো বেসিক্যালি লোকটাকে আমার খুব বেশি পছন্দ না। সে প্রচুর পরিমাণে কি করতো আমি আপনাদেরকে বলি, ফাদার অফ ইংলিশ প্রোজ, এটুকু মনে রাখতে হবে। কোনো ওয়ে নাই, গল্প লিখতো, প্রবন্ধ লিখতো, এটা আপনাদের মনে রাখতেই হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, আমি রেড মার্ক করে দিব। তো এখানে অনেকগুলা কোটেশনস আছে। হ্যাঁ, এখন এইগুলা থেকে আসবে, যদি আসে, যদি কেউ এগুলো সব পড়তে পারেন আলহামদুলিল্লাহ, আর যেগুলি পড়তে পারবেন না, সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি মানে হাইলাইট করে দিয়ে দিব, বাট যেগুলো পড়তে পারবেন না সেগুলো বাদ দিয়ে দিবেন। এই লোকের কোটেশন মনে রাখাটা একটু ডিফিকাল্ট, আমি জানি, আমি ওনাকে যেহেতু পড়ছি। তো আপনাদেরকে বলি, উনি অফ স্টাডিজ, মানে এগুলো হচ্ছে গিয়ে অফ স্টাডিজ ওনার প্রবন্ধের নাম। ঠিক আছে, যে প্রবন্ধ বা গল্প থেকে নেয়া, মানে ইংলিশ প্রোজ যেটা গদ্যগুলো থেকে নেয়া, যেখান থেকে এই কোটেশন গুলো নেয়া, আমি ব্র্যাকেটে ওগুলো দিয়ে দিয়েছি। সবাই কি বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ ম্যাম। জি আপু। আচ্ছা, যদি কারো কোনো কনফিউশন নোট হয় ডাউন প্লিজ করছিলাম, করবেন। জি, নোট ডাউন করছিলাম তো, মানে আরেকবার রিপিট করলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সো ফ্রান্সিস বেকন হচ্ছেন গিয়ে ফাদার অফ ইংলিশ প্রোজ। হ্যাঁ, ইংলিশ প্রোজ মানে গদ্য লেখার জনক বলতে পারেন, বা প্রবন্ধ লেখার যে এসেইস্ট, ফেমাস এসেইস্ট আর বা প্রোজ লিখতো। এসেইস্ট কি, যারা প্রবন্ধকার। হ্যাঁ, যেমন আমাদের কি আছেন, আমাদের প্রবন্ধকারদের মধ্যে অনেক নামকরা একজন প্রবন্ধকার আছেন, একজন একটু বলেন। ভেরি গুড, প্রমথ চৌধুরীর বই পড়া আমরা সবাই পড়েছিলাম। সো ওই ধরনের লেখা লিখতেন উনি। হ্যাঁ, সো ফাদার অফ ইংলিশ প্রোজ বিকজ এই কারণে বলা হচ্ছে, কারণ ওই যে এলিজাবেথান পিরিয়ডের সময় বেসিক্যালি তেমন কেউ কিন্তু গদ্য লেখেন নাই, উনি কিন্তু এটা ফার্স্টে স্টার্ট করে দিয়ে গেছেন, এরপরে সবাই ফলো করেছে, এরপরে যারা এসেছে জেকোবিয়ান পিরিয়ড, ক্যারোলাইন, কমনওয়েলথ, এগুলোর সময় অনেকে আসছেন। ইংলিশ রেনেসার ফার্স্ট পার্টটা আমরা পড়তেছি। হ্যাঁ, দ্যাট মিন্স এই সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এলিজাবেথান পিরিয়ড, এটা আমাদের আজকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমি 10:30টার মধ্যে শেষ করার চেষ্টা করব, যদি 10 মিনিট টাইম লাগে প্লিজ একটু ধৈর্য সহকারে থাকবেন। আচ্ছা, ম্যাম, সো জি ভাইয়া বলেন। এই যে ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ আর ওই যে প্রমোদ চৌধুরীর বই পড়া, দুইটা কাছাকাছি না অনেকটা? কিছুটা, বাট এই যে আপনার প্রমথ চৌধুরী কিন্তু বলেছেন, কিন্তু মানে প্রমথ চৌধুরীর ব্যাপারটা হচ্ছে গিয়ে উনি সহজ ভাবে বুঝেছেন আর বলেছেন ব্যাপারটা। তার সাথে আপনি যদি ফ্রান্সিস বেকনকে মিলান, ফ্রান্সিস বেকনকে আমার মনে হয়েছে উনি বেশি উপদেশ দিতে পছন্দ করেন। হ্যাঁ, উনি উপদেশমূলক জিনিসপত্র লিখছেন সবসময়। সে তার তো অনেক কিছু নিয়ে উপদেশ আছে, কিন্তু প্রমোদ চৌধুরীর বই পড়াটা কিন্তু আমরা একটু খুব মজা নিয়ে বা মজা করে পড়তে পারি, কিন্তু আপনি যখন ফ্রান্সিস বেকন পড়বেন আপনার মনে হবে যিনি জীবনে কোনো রসকস নাই, কোনো হিউমার নাই, কোনো মজা নাই, কিচ্ছু নাই, জাস্ট উপদেশমূলক নীতিমূলক বাক্য লেখা।
সো এই জিনিসটা মানে খুব বিরক্তিকর যখন একজন স্টুডেন্ট পড়তে যায়, এটা পড়তে খুব কষ্ট হয়। সত্যি কথা বলতে এই ধরনের এসে গুলো বা প্রোজ গুলো পড়তে, গদ্য পড়তে বেশ কষ্ট হয়ে যায়, কারণ শুধু নীতি বাক্যই লেখা আছে, মনে হচ্ছে যে এখানে আমাকে নীতি বাক্য, ওই যে যেমন সুশাসন পড়তে গেলে বিরক্ত লাগে না, ওরকম কিছুটা, বুঝতে পারছেন? So reading make a full man, conference a ready man, writing an exact man. So এখানে হচ্ছে রিডিংটাকে বোঝাচ্ছে আপনি পড়লে আপনি সম্পূর্ণ ম্যান হবেন, কিন্তু আপনি যদি এটাকে ইমপ্লাই করেন, কনফারেন্স বলতে যে কোনো কনফারেন্স বোঝাচ্ছে না, কনফারেন্স বলতে যে এই যে সমাবেশের কথা বোঝাচ্ছে, ওখানে যদি সাহিত্য সভা টভা ওগুলো হবে আপনাকে রেডি করবে আপনার এই পড়াটাকে কাজে লাগানোর জন্য। আর রাইটিংটা কি করবে, আপনি ওই যে পড়েছেন সেটাকে আপনি কোথায়, এটা ইনপুটটা কোথায় দিবেন, মানে ওটাকে কোথায় ব্যবহার করবেন, সেই ব্যবহার করার যে সুযোগটা দিবে সেটা হচ্ছে গিয়ে লেখালেখির মাধ্যমে পাবেন। তাতে আপনি সম্পূর্ণ জিনিসটা, মানে সম্পূর্ণ জ্ঞানটার পরিপূর্ণ কি বলে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এইটা বলেছে। আচ্ছা, আর সেকেন্ড কোটেশনটা আমি একটু বুঝিয়ে দিই। আপনারা দেখবেন ব্র্যাকেটের প্রত্যেকটা নাম দেয়া আছে, এই নামগুলো একটু মনে রাখবেন। হ্যাঁ, তো যতটুকু পারেন মনে রাখবেন, যতটুকু না পারেন, আমি বিশ্বাস করেন ফ্রান্সিস বেকন যদি পসিবল হতো আমি আপনাদেরকে বাদ দিয়ে দিতে বলতাম, বাট আমি বাদ দিলে আমার পাক হয়ে যাবে, কারণ আপনাদের একটা মার্ক চলে যেতে পারে। ঠিক আছে, তো আমি নিজেও এনাকে যে খুব বেশি পছন্দ করি তা না। আচ্ছা, কেন পছন্দ করি না এটা একটু পরে বুঝতে পারবেন। তো some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested. That is, some books are to be read only in parts, others to be read but curiously, and some few to be read wholly and with diligence and attention. অনেক বড় লাইন, দেখেন কত বড় লাইন লিখছে, দেখছেন? এটা আমার পরীক্ষাতে রেফারেন্স টু দা কনটেক্সট বা সপ্রসঙ্গ ব্যাখ্যা আসছিল। জাস্ট চিন্তা করেন আমার কি অবস্থা হয়েছিল এটা পড়তে গিয়ে। আচ্ছা, এখানে এতখানি মনে রাখতে হবে না, এই জায়গাটা থেকে সাম থেকে ডাইজেস্টেড পর্যন্ত মনে রাখতে হবে। আমি যেটুকু মনে রাখতে হবে আমি হাইলাইট করে দিব, বড় কোটেশন আপনাদের এত মনে রাখতে হবে না। আমি বলে দিচ্ছি, এখন বুঝিয়ে দিচ্ছি। যে খাতায় নোট ডাউন করছেন সে একটু নোট ডাউন করে রাখেন। আমরা কিছু বই পড়ি কিরকম, স্বাদ গ্রহণ করার জন্য, যে আপনার ভালো লাগা থেকে পড়েন। আর কিছু বই আছে যে পড়ার, এই যে যেমন বিসিএস এর কিছু বই আছে ডিরেক্টলি চাবায় খায়া ফেলে দেই, এক্সামের পরে কিন্তু ওটার ধারে কাছেও কেউ যাবে না, আপনিও যাবেন না, তারাও যাবেন না। আবার কিছু ওই যে এই জন্য বললাম সাম, কিছু হচ্ছে কি চাবায় খেলে গিলে ফেলতে হয়, কিছু হচ্ছে ডাইজেস্ট করে ফেলতে হয়, যেমন আপনি হজম হয়ে গেছে, খাবার যেরকম হজম হয়ে যায়, ওই বইগুলো যখন পড়া শেষ মানে আল্লাহ বাঁচাই দিচ্ছে, যেমন এই লোকের বই, এই ফ্রান্সিস বেকনের লেখা। তো তারা কি হয়, বাস এরপরে আমার আর ওই বইয়ের সাথে কোনো সম্পর্ক নাই। আরেকটা কিছু বই আছে যেগুলো হচ্ছে রেয়ার, যেগুলো আপনি কিউরিয়াসলি পড়বেন না, বাট সম্পূর্ণ আত্মিক ভাবে পড়বেন, মানে আপনার এতই ভালো লাগবে যে আপনি অ্যাটেনশন দিয়ে এবং নিজের ধৈর্য সহকারে ওই বইটা পড়বেন। তো ওইটা আপনার ভালো লাগার বই। হ্যাঁ, তো এটাই বলছে যে কিছু মানুষ পড়ে নিজের এমনি পড়ার জন্য, কিছু পড়া হলো গিয়ে সহজ কথা যায় না বলা সহজে, এই লোক হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। তো কি বললো, কিছু পড়তে হবে নরমালি, জাস্ট পড়তে হয় বলে, কিছু হচ্ছে গিয়ে চাবায় গিলে হজম করে ফেলবো এরকম, এরপর ওই বইয়ের ধারে কাছে আমি আর যাবো না। আরেকটা কি, আরেকটা হচ্ছে গিয়ে একটু নিজের ইচ্ছা থেকে, কিউরিয়াসিটি থেকে না, শুধু নিজের ইচ্ছা থেকে, ভালো লাগা থেকে পড়বো, ধৈর্য এবং সবকিছু মানে ওই বইটাকে জ্ঞান আহরণের উদ্দেশ্যে শুধু না, ভালো লাগার জন্য পড়বো। তো সেটাই বলেছে। আপনারা কি এ পর্যন্ত বুঝতে পেরেছেন ফ্রান্সিস বেকনকে? জি আপু। আচ্ছা, আচ্ছা, এখন আসি আমি তাকে কেন অপছন্দ করি সেটা নিয়ে। তার অনেকগুলো জিনিস আমি পড়েছি, তার মধ্যে মানে তার মনে হয় 4টা না 5টা গদ্য আমাদের ছিল সিলেবাসে। তো তার মধ্যে থেকে একটা ছিল বই পড়া নিয়ে, স্টাডিজ সম্পর্কে, জ্ঞান আহরণ নিয়ে। আর একটা হচ্ছে অফ ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ। তো আমি একটু দেখতে চাই অ্যাকচুয়ালি উনি কয়বার বিয়ে করছিল, একটু ওয়েট করেন, গুগল করে দেখি, এরপর আমি বলতেছি আপনাদের। এখন ভালো লাগবে এই কথাগুলো, ভুলে গেছি, আমি শিওর না, নাম্বারটা একটু মনে করতেছি। আচ্ছা,
ফানি, এই লোকটা একবারই বিয়ে করছে। ওকে, তার বউ তাকে রেখে চলে গেছে। ওকে, ইট এক্সপ্লেইনস আ লট। তো সে কি করছে, অফ ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ নিয়ে লিখেছে। সেটা হচ্ছে যে আপনার বিবাহিত জীবন আর অবিবাহিত জীবন নিয়ে লেখা। তো সে কিন্তু আবার লর্ড ছিল, হ্যাঁ, এই জন্য একটু এনাকে একটু ইম্পর্টেন্স দিতে হবে। উনি আবার পলিটিক্যাল পার্সনও ছিলেন। তো আপনারা জানেন যে হাউস অফ লর্ডস এ কিন্তু লর্ড যারা থাকে তাদের থাকে, মানে যাদের অনেক স্টেট থাকে, অনেক সহায় সম্পত্তির মালিক থাকে, প্লাস হচ্ছে গিয়ে পলিটিক্স এর সাথে রিলেটেড থাকে। সো আবার সে অ্যাটর্নি জেনারেল হিসেবেও ছিল। দ্যাট মিন্স সরকারি যে উকিল থাকে তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। আপনারা এটা জানেন। অ্যাটর্নি জেনারেল কত নাম্বার অনুচ্ছেদে আছে বলুন? কুইক কোয়েশ্চেন, কে বলতে পারবেন? এ কি সবাই নীরব কেন? ম্যাম যদি আবার বলতেন, শুনতে পাইনি। আমাদের 75 শিওর 64 কি বলেছেন 64, আর কে বলেছেন অ্যাটর্নি জেনারেল কত নাম্বার আছে? চৌষট্টি একজন বলছেন, আর কে? আমাদের সংবিধানে অ্যাটর্নি জেনারেল কত নাম্বার অনুচ্ছেদে আছে? 64, ঠিক আছে, যে বলছেন ঠিক আছে। 75 না ভাইয়া, কে যদি বলছিলেন 75 মনে হয়। আচ্ছা, সো আমরা বলি সরকারি যে নিয়োগ প্রাপ্ত থাকেন, যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কেস লড়বেন, সে হচ্ছেন গিয়ে অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, সরকারের সাইডের এর যে আইনজীবী থাকেন। আচ্ছা, আপনারা কি বুঝতে পেরেছেন? বাংলাদেশ সরকার নিয়োগ দেয়, বুঝতে পেরেছেন সবাই? জি ম্যাম। তো উনি ওরকম অ্যাটর্নি হিসেবে ছিল, অ্যাটর্নি জেনারেল ছিল ব্রিটেনের। আচ্ছা, সো ওনার ঘটনাটা হচ্ছে উনি বলেছেন যে বউ বাচ্চা থাকা মানে হচ্ছে নিজের লাইফের পুরো হস্টেজ বানায় দেওয়া। তুমি তাদের কাছে পুরো জিম্মি। তোমার যে ফরচুন আছে, তোমার যে সহায় সম্পত্তি যা কিছু আছে সবকিছু তাদের কাছে জিম্মি। তারপর হচ্ছে গিয়ে দে আর ইম্পেডিমেন্টস। দেখেন এই যে এখানে ইম্পেডিমেন্টস ওয়ার্ডটা মনে রাখবেন সবাই, ইম্পেডিমেন্টস। দে আর ইম্পেডিমেন্টস টু গ্রেট এন্টারপ্রাইজেস। এন্টারপ্রাইজেস মানে হচ্ছে গিয়ে কি, আপনি যে কাজগুলোই করতে চাবেন, আপনার যে চিন্তা ভাবনা বা উদ্দেশ্য থাকবে লাইফে, সেগুলো সব ফেল হয়ে যাবে। ইম্পেডিমেন্ট মানে কি? ইম্পেডিমেন্ট মানে হচ্ছে গিয়ে বাধা। বাধা। এই তো, ভেরি গুড। সো বাধা, ইদার অফ ভার্চু অর মিসশেপ, মানে এরা ইম্পেডিমেন্ট কিভাবে করবে? ধর্ম দিয়ে করবে, নাইলে দুষ্টামি করে করবে, চালাকি করে করবে। ঠিক আছে, এইভাবে করবে। সো তাদের মতে বাচ্চা কাচ্চা এবং বউ থাকা মানে আপনার জীবন শেষ হয়ে যাওয়া। আচ্ছা, এরপরে সে কি বলছে? সার্টেনলি দ্য বেস্ট ওয়ার্কস and of greatest merit for the public have proceeded from the unmarried or childless men. আচ্ছা, তো আপনারা বলেন, আপনাদের পৃথিবীতে আপনারা আশেপাশে যা দেখেন সব ভালো কাজ কি সব মানে আনম্যারিড ছেলে বা আনম্যারিড ছেলেরাই করেছেন? যাদের নিঃসন্তান দম্পতিরাই, নিঃসন্তান পুরুষরাই করেছেন? ভাই, আমি আসলে এটা কোনোভাবেই মানতে পারিনি। ওনার এই এসেটা পড়ার পর ওনাকে আমার বাইরেতে মন চাইছে যে বইটা দিয়ে 2টা বাড়ি মারি, ওই বেটা। আচ্ছা, আর সবকিছুতে দেখেন মেয়েদের উপরে দোষ চাপাচ্ছে। আরো আসতেছেন, যারা মেয়েরা আছেন তাকে অপছন্দ করার জন্য রেডি হয়ে থাকেন। জন্যই ছেড়ে গেছে ম্যাম। ঠিকই আছে। ওনার ওয়াইফ কি 1606 বিয়ে করছে, 1626 তাকে ছেড়ে পালাই গেছে। তাও অনেকদিন ছিল আই থিঙ্ক। আচ্ছা অনেক টাইম। আচ্ছা, তারপর দেখেন, বাট the most ordinary cause of a single life is liberty, মানে স্বাধীনতা। ম্যাম উনি তো এটা 1626 এ মনে হয় মারাই গেছে। উনি মারা গেছে? মরার আগ পর্যন্ত ছিল? মানে 1626 পর্যন্ত ওনার সম্ভবত ইয়া। মানে ওয়াইফ কি মারা গেছেন সেটা বলতেছেন? না না না, ফ্রান্সিস বেকনই মারা গেছে 1626 এ। আচ্ছা, মারা গেলে ভালো হয়েছে, মহিলা বাইচে গেছে। যাই হোক, আচ্ছা আমি বলি, বাট দ্য মোস্ট অর্ডিনারি কজ অফ আ সিঙ্গেল লাইফ ইজ লিবার্টি। এইটা কিছুটা মানা যায়, হ্যাঁ, এটা কিন্তু সে খারাপ বলে না একদম। এই যে অফ ম্যারেজ মানে ম্যারেজ এবং মানে বিবাহ এবং অবিবাহিত জীবন সম্পর্কে, অফ বলতে এখানে এটা বোঝাচ্ছে, হ্যাঁ, অফ ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ সম্পর্কিত বোঝাচ্ছে। আচ্ছা, বাট দ্য মোস্ট অর্ডিনারি কজ অফ আ সিঙ্গেল লাইফ ইজ লিবার্টি। আপনি অবিবাহিত যারা আছে তাদের কাছে কি সিঙ্গেল লাইফটা কেন বেটার? কারণ এখানে স্বাধীনতা আছে। এটা একটা জিনিস আমি মানতে পারি। আচ্ছা,
এরপরে দেখেন unmarried men are best friends, best masters, best servants, but not always best subjects, for they are like to run away. Almost all fugitives are of all that condition. আচ্ছা, so unmarried men দের সম্পর্কে বলছে। এতক্ষণ কি শুনছেন আপনারা? আনমেরিড মেনরা হচ্ছে কি বেস্ট কাজগুলো করে, গ্রেট ওয়ার্ক গুলা, সবকিছু পৃথিবীতে যা কিছু হয়েছে অর্ধেক তার করে নাই নর, অর্ধেক তার করে নাই নারী, করছে কারা? যারা অবিবাহিত নিঃসন্তান পুরুষ, তারা। ঠিক আছে, গেল। এখন সে বলতেছে আনম্যারিড মেন যারা, তারা হচ্ছে কি সবচেয়ে ভালো বন্ধু, সবচেয়ে ভালো মাস্টার হতে পারে। মানে আপনারা জানেন যে তখন স্লেভারিও ছিল, আবার হচ্ছে কি বেস্ট মাস্টার বলতে যে মেন্টরও হতে পারে, সে সবাইকে সমানভাবে ট্রিট করবে বা এই ধরনের একটা ব্যাপার থাকবে। বাট নট অলওয়েজ বেস্ট সাবজেক্ট বলতে কি আপনি তাকে লাইফ পার্টনার বা মানে তার উপর রিলাই করতে পারবেন না। হ্যাঁ, কারণ কি তারা হচ্ছে দে আর লাইক টু রান অ্যাওয়ে, তারা কি সুযোগ পাইলে কি করে পালায় যায়। কিরকম? অলমোস্ট অল ফিউগিটিভ, মানে তারা হচ্ছে ওই যে ইয়েদের মতো, ফিউগিটিভ যারা থাকে, ওই চোর ছাচর যারা থাকে তাদের মতো ডিরেক্ট পালা যায়। কারণ তাদের অবস্থাটাই ওইরকম যে যেই মোমেন্টে তারা একটু দেখবে যে হ্যাঁ কেউ একজন ডিপেন্ডেবল হয়ে যাচ্ছে, তারা ওই মোমেন্টে চলে যাবে পালায়। কারণ কি তারা তো এই ডিপেন্ডেন্সির কারণেই বিয়ে করে না। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসি আমি তাকে কেন অপছন্দ করি সেই কোটেশনটা নিয়ে। সে বলছে wives are young men's mistresses, companions for middle age and old men's nurses. তো মহিলাদেরকে কেন দরকার বা ওয়াইফ কেন দরকার? ওয়াইফরা হচ্ছে মানে ইয়াং বয়সে, দ্যাট মিন্স যুবতীকালে বা যৌবনকালে তারা হচ্ছে কি প্রেয়সী। আর মিডল এজ যখন মধ্যবয়সী হয়ে যায় তখন তারা হয়ে যায় সঙ্গী। আর বৃদ্ধ বয়সে পুরুষের কি লাগবে? সেবিকা লাগবে। তো তারা হয়ে যায় বেসিক্যালি লাস্ট স্টেজে তারা কি হয়ে যায়? মানে পুরুষদের সেবিকা হয়ে যায়। আপনারা বলেন এর ভালো লাগার কোনো কারণ আছে? আপুরা কি মাইন্ড খান নাই? ম্যাম এখানে তো পুরুষদেরই মক করা হয়েছে বেসিক্যালি। আমার তো মনে হচ্ছে যে মানে না, আপনি এইভাবে একটু চিন্তা করেন, পুরুষদেরকে করা হইলেও মহিলাদের কি এর বাইরে আর কোনো কাজ নাই? মানে কারো প্রেয়সী হয়ে থাকবে, তারপর কম্প্যানিয়ন থাকবে, তারপর সেবিকা হবে, এইটুকুই কি মেয়েদের লাইফের দরকার? মানে মেয়েদের কি এই জন্যই প্রয়োজন পুরুষদের, এর বাইরে কি কোনো প্রয়োজন নাই? আসলে তার কাছে এরকম মনে হয়েছিল, শেষে মনে হয় এই জন্য লিখছে। রাইট বেয়াদব বেটা। আচ্ছা, it is a strange desire to seek power and to lose liberty. আচ্ছা, অফ লিবার্টি নিয়ে একটা লেখা লিখেছেন, মানে হচ্ছে কি সে স্বাধীনতা সম্পর্কিত কিছু লিখেছেন, যে মানব স্বাধীনতা রিলেটেড, যে এটা হচ্ছে মানুষের যে পাওয়ার সিক করার একটা টেন্ডেন্সি আছে। যেমন ধরেন আপনার অনেক পাওয়ার থাকবে, বাট আপনি যখন অনেক পাওয়ারফুল পজিশনে যাবেন, আপনি কি স্বাধীনতা হারিয়ে ফেলবেন না? আপনার কি আপনার লাইফের যে স্বাধীনতা আছে, ফর এক্সাম্পল ধরেন আপনি এখন খুব বড় ইউটিউব সেলিব্রিটি হয়ে গেলেন, আপনি কি যে কোনো জায়গায় যাইতে পারবেন? বলেন তো, পারবেন না। তারপর ধরেন আমাদের প্রাইম মিনিস্টার আর মাননীয় প্রধানমন্ত্রীর কথা দেখেন, উনি কি যে কোনো জায়গায় যেতে পারেন? যখন ইচ্ছা রাস্তার মধ্যে দিয়ে হাইটে চলে গেলেন, বাজার সদাই করতে চলে গেলেন, পারবেন? সে কিন্তু পারবেন না। আমাদের রাষ্ট্রপতি কিন্তু এটা খুব সুন্দর করে একটা কনভোকেশনে বলেছিলেন যে আমার অর্ধেক ডিম মামলেটা আমার ওই যে এই ডাক্তারে খায় ফেলছে টেস্ট করার জন্য যে বিষ দিছে কিনা। খাবারেরও স্বাধীনতা নাই, লোকটা বলছিল। তো ব্যাপারটা এরকম, যত বেশি পাওয়ারফুল পজিশনে যায় মানুষ তত বেশি সীমাবদ্ধ হয়ে পড়ে, তার স্বাধীনতা থাকে না। আচ্ছা, হিস্ট্রিজ মেক মেন ওয়াইজ। আচ্ছা, হিস্ট্রি নিয়ে বলেছেন যে হিস্ট্রিজ মানে ইতিহাস মানুষকে অনেক বেশি ওয়াইজ বা বুদ্ধিমান, অনেক জ্ঞানী করে তোলে। ঠিক আছে। আচ্ছা, a wise man will make more opportunities than he finds. আচ্ছা, এটা একটা ভালো কোটেশন। a wise man will make more opportunities than he finds. এটার মানে হচ্ছে যে একটা বুদ্ধিমান লোক বা একটা জ্ঞানী লোক অপরচুনিটি সৃষ্টি করবে, সে খুঁজবে না মানুষের কাছে। দ্যাট মিন্স কি সে নিজের জন্য সুযোগের সৃষ্টি করবে, বিভিন্ন জায়গায় সে কাজ করার হোক বা বিভিন্ন ভাবে পড়াশোনার হোক, যে কোনো কাজই হোক না কেন, যে বুদ্ধিমান বা জ্ঞানী সে কি করবে? নিজের জন্য সুযোগ তৈরি করবে, নিজের ইনকামের সোর্স হতে পারে বা জ্ঞান আহরণের হতে পারে, যেটা সে পছন্দ করে সেটাকে সে কি করবে? বিভিন্ন ওয়েতে মানে সুযোগ নিজের জন্য সৃষ্টি করবে, ওটা পাওয়ার জন্য। সে খুঁজবে না কারো কাছে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তার মতে বক্তব্য। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে আমাদের টোটাল স্লাইড, 2টা স্লাইড।
এবং আমি জানি এখানে যথেষ্ট পড়া আছে, আমি আপনাদেরকে হাইলাইট করে দিব, যতটুকু সম্ভব হাইলাইট করে দিব। আর এই আনম্যারিড মেন আর বেস্ট ফ্রেন্ডস এইটুকুর প্রথম লাইনটুকু পড়লেই হবে, হ্যাঁ, এইটুকু পর্যন্ত পড়লেই হবে। আর বাকিগুলো আপনারা চেষ্টা করবেন যেন আপনারা পড়তে পারেন, বাকি বড় কোটেশন গুলো পুরোটা পড়তে হবে না, এটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি লিখে দিয়েছি ফাদার অফ ইংলিশ প্রোজ, সো এটা আপনারা একটু জানবেন। আর এই যে লেখাগুলোর যে কোন কোন কি বলে প্রবন্ধ বা গদ্য থেকে নেয়া, এটা আপনারা একটু খাতায় লিখে ফেলবেন। আপনাদের এই নামগুলো মনে রাখতে হবে, হ্যাঁ, অফ ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ, অফ লিবার্টি, অফ হিস্ট্রি, এগুলো একটু মনে রাখতে হবে, হ্যাঁ? এর বাইরে আর আসবে না। জি, আপু বলেন ভাইয়া। লাস্টেরটা তাহলে কি সম্পর্কিত? হ্যাঁ, আমি আপনার কথাটা শুনতে পাচ্ছি না। আপু আচ্ছা আপু, ওইটা অ্যাকচুয়ালি একটা, হ্যাঁ ভাইয়া আপনি একটু লিখে দিলে ভালো হয়, আপনার কথা খুব কেটে আসতেছে। আমি বলছিলাম যে ইনার যে বুক গুলা, যে হ্যাঁ। রাইটিং যে বুক, সেই বুক গুলা কি ইম্পর্টেন্ট? এই যে বইগুলোর নামগুলো, এই যে অফ স্টাডিজ, এগুলো ইম্পর্টেন্ট, বাট ওই যে আপনার আলাদা করে যে বইগুলো যে কোথা কোথা থেকে উনি কি কি লিখেছেন, আমার মনে হয় এই স্টোরি মানে এই প্রবন্ধগুলোর নাম মনে রাখলে ইনাফ, এর বাইরে কিছু আসবে না। ওনার নামগুলো সব অফ দিয়ে শুরু কেন, এরকম অফ স্টাডি, অফ সম্পর্কিত বোঝাতে অফ স্টাডিজ, এটা ওনার স্টাইল ছিল, অফ ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ। আমার কাছে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে। উনি এটা বলতো যে সম্পর্কিত বুঝাচ্ছে, এটা এই জন্য লেখা, কিভাবে বুঝিয়ে দিচ্ছে। অফ হিস্ট্রি, হিস্ট্রি প্রয়োজনীয়তা, অফ দিয়ে বোঝাচ্ছে প্রয়োজনটা, হ্যাঁ, বা সম্পর্কে, বিবাহিত অবিবাহিত জীবন সম্পর্কিত, এভাবে করে টাইটেলটা দেয়া থাকতো। আচ্ছা বলেন, আর কোনো কোয়েশ্চেন? আমরা কয়জন রাইটার শেষ করলাম? আমরা শেষ করলাম এখন বেন জনসন এবং ফ্রান্সিস বেকন। এরপরে আমাদের বাকি থাকবে এডমান্ড স্পেন্সার আর স্যার ফিলিপ সিডনি, যেটা এখনই শেষ হয়ে যাবে। আমি বলেছিলাম যে সব রাইটার থেকে আমাদের সবকিছু পড়তে হবে না। আপনাদের কি এখন বিলিভ হচ্ছে? ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? তাহলে আমি স্লাইডটা বন্ধ করে দিচ্ছি। ওকে, আপনারা কি পড়ছেন, পড়াশোনা করছেন আপনারা? করছি আপু মোটামুটি। মোটামুটি কেন আবার? আপু আমি আসলে ক্লাস শুরু করেছি বেশ প্রায় 2 সপ্তাহ পর, যার কারণে আগের গুলা কভার করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে এই আর কি। আচ্ছা, আপনাদের লাস্ট দিন যে ক্লাসগুলো করেছি, আপনারা যারা ক্লাসটা করেননি প্লিজ একটু ক্লাসটা করে নেবেন ভালোভাবে, ঠিক আছে? কারণ আপনারা না হলে পিছিয়ে যাবেন। আচ্ছা, আমি একটু টাইম নিচ্ছি, আপনাদেরকে চেক করছি যে এখান থেকে কি কি পড়তে হবে। যদি তেমন কিছু না থাকে তাহলে আমি আপনাদেরকে একটা স্লাইড দিয়ে দিব, ওটা জাস্ট রিডিং দিয়ে দিবেন। শুধু শুধু টাইম নষ্ট করবো না, আমরা পরের পার্টে চলে যাবো তাহলে। আচ্ছা, আপনাদের কোন কোন ক্লাস হচ্ছে এখন? সবগুলো ক্লাস কি হচ্ছে?
আপনাদের সব ক্লাস কি হচ্ছে? জি আপু হচ্ছে। রুটিন মাফিক যেগুলো সেগুলো হচ্ছে। আচ্ছা, বাংলাটা গুরুত্ব দিয়ে পড়বেন। বাংলা প্রশ্ন কিন্তু কখনো সহজ হবে না, সবসময় কঠিন হবে। বাংলার নাম্বারটা অনেক টাফ। আর স্যারের কাছে অবশ্যই জেনে নিবেন যে আপনাদের নতুন বই ফলো করতে হবে নাকি পুরানো বোর্ড বইটা ফলো করতে হবে। এবার কিন্তু 43 পুরানো বোর্ড বই থেকে আসছে, আবার নতুন বোর্ড বই থেকেও আসছে। তো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওইটা বলা হয়েছিল স্যারকে, স্যার বলছে স্যার দুইটাই কভার করবে। আচ্ছা, দ্যাটস রিয়েলি গ্রেট। আচ্ছা, আমার মনে হয় আপনাদের এখান থেকে তেমন কিছু লাগবে না, বাট তারপরও আমি দুইটা রাইটার সম্পর্কে দুইটা স্লাইড দিয়ে দিব। ঠিক আছে, আজকে যদি ইন কেস না থাকে আমার কাছে, আমি যে আজকে এটা আপলোড না দিই, দ্যাট মিনস এটা এক্সামে ওভাবে থাকবে না। তো আমরা এটা পরে তাহলে ওটা দেখবো, ঠিক আছে? আমরা জেকোবিয়ান পিরিয়ডে চলে যাব, ঠিক আছে? স্যার ফিলিপ সিডনি আর এডমান্ড স্পেন্সারের মাত্র দুইটা জিনিস ইম্পর্টেন্ট, ওটা একটা স্লাইডে কভার করা যাবে। আমি ওটা আলাদা করে বুঝাতে ইন্টারেস্টেড না, বাট আমি আপনাদেরকে একটু মুখে বলে দিই। হ্যাঁ, ওটার উপরে আলাদা করে কিছু করতে ইন্টারেস্টেড না, কারণ এটাতে টাইম ওয়েস্ট হবে। আমি টাইম ওয়েস্টে একদম ইন্টারেস্টেড না রাইট নাও। আচ্ছা, তারপরে যদি কিছু পাই আমি এখনই দেখিয়ে দিব। জাস্ট আমি একটু বলে রাখি, ফেইরি কুইন নামে একটা প্লে লিখেছিলেন, ঠিক আছে? একটা এপিক লিখেছিলেন, সরি প্লে না, একটা ইটস এপিক পোয়েম বলা হয় কাইন্ড অফ। সো ফেইরি কুইন নামে লিখেছিলেন কুইন এলিজাবেথকে নিয়ে। এটা লিখেছিলেন কে? এডমান্ড স্পেন্সার। এইটুকু জানলেই হবে। আর স্যার ফিলিপ সিডনির কিছু জিনিস ইম্পর্টেন্ট আছে, জাস্ট নামটা মনে রাখতে হবে ওই জিনিসগুলোর। আপনার আলাদা করে এটা বুঝে পড়ার মতো কিছু নাই। যেখানে বুঝতে হবে বা গন্ডগোল লাগতে পারে সেই জায়গাগুলো আমি আলাদা করে হাইলাইট করে দিব। তারপরে যদি কিছু থাকে আমি আপনাদেরকে জানাচ্ছি, দেখাচ্ছি। ওকে, একটু ওয়েট করেন। ওকে, আমার মনে হয় না এটাতে তো বেশি ইম্পর্টেন্ট কিছু আছে। সো যেটা আমি দেখতে পেলাম সেটা হচ্ছে, আমরা এখন যদি একটু মুভ করি আমাদের সেকেন্ড পার্টটাতে যাই, জেকোবিয়ান পিরিয়ডে, আমাদের জন্য ভালো হয়। আপনারা কি রেডি সেকেন্ড পিরিয়ডটার জন্য? মানে রেনেসান্সের সেকেন্ড যে ভাগটা, ঠিক আছে? এটা কি কারো কোনো সমস্যা আছে বুঝতে? ম্যাম বুঝি না ভালোভাবে। আচ্ছা, যে খুব জি আপু বুঝতে পারিনি কথাটা বলুন। হ্যাঁ, এলিজাবেথন শেষ। আমাদের শেষ, এলিজাবেথন ওখানে- এরার এডমান্ড হ্যাঁ। স্পেন্সার আর স্যার ফিলিপ সিডনি, এই দুটার সম্পর্কে তো বেশি কিছু নাই। তাহলে না। আমাদের কি এলিজাবেথন এরা শেষ? হ্যাঁ, এলিজাবেথন এরা শেষ। ওই দুটো সম্পর্কে যেটুকু লাগবে সেটা আমি আপনাদেরকে স্লাইডের বা পিডিএফ এর মাধ্যমে দিয়ে দিব, ঠিক আছে? মানে আমি এখানে বলে দিলাম যে ফেরি কুইনটা হচ্ছে ওনাকে নিয়ে লেখা, এই কুইন এলিজাবেথকে নিয়ে লেখা। এইটুকুই জানলে আপনাদের জন্য এনাফ। আর বেশি কথা বাড়াবো না, কারণ ওনাদেরকে নিয়ে কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? আর হচ্ছে আমরা এখন সেকেন্ড স্টেজটাতে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে জেকোবিয়ান পিরিয়ড। এখানে জেকোবিয়ান পিরিয়ডের মধ্যে দুইজন রাইটার আর কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়, সেটা হচ্ছে জন ডান আর এটা হচ্ছে জন ওয়েবস্টার, দুজনকে। ঠিক আছে, আমি আপনাদেরকে স্লাইড দিয়ে দিব এখন এবং দেখাবো। এটার সাথে ক্যারোলাইন এজটা মিলিয়ে পড়তে হবে। তো ভাগটা কিরকম হবে? প্রথমে আসছে কি, আমরা এরাটার নাম কি? দ্য রেনেসান্স পিরিয়ড, রাইট? সবাই মনে আছে পুরাটার নাম কি? রেনেসান্স পিরিয়ডকে কয় ভাগে ভাগ করেছিলাম আমরা? কয়েকটা ভাগে ভাগ করেছিলাম আপনাদের চার কাছে। ভাগে। 4 ভাগে। ভেরি গুড। এলিজাবেথন হ্যাঁ। ট্রেন, জ্যাকোবান ট্রেন, ক্যারোলিন ট্রেন আর কমনওয়েলথ ট্রেন। কমনওয়েলথ। ভেরি গুড, ভেরি গুড। সো আমরা এখন কি করব? আপনাদের কাছে যেহেতু এটা ভাগ করা আছে, আমরা এখন সেকেন্ড স্টেজটাতে যাব যেখানে মাত্র দুইজন ইম্পর্টেন্ট। বাট ঘটনা হচ্ছে জ্যাকোবিয়ান এর টাইমটা এতটাই অল্প যে এটার সাথে ক্যারোলাইন এজটা একদম মিলে যায়। হ্যাঁ, তো জ্যাকোবিয়ান এরা সম্পর্কে বলতে গেলে আমার আপনাদেরকে আজকে একটু সময় নিয়ে বলতে হবে, সেটা হচ্ছে 5 মিনিটস নিব। আপনারা জানেন যে কুইন এলিজাবেথের কোনো সন্তান ছিল না, সে কখনো বিয়ে করেনি। এটা তো আপনারা সবাই জানেন, জানেন না? ভার্জিন কুইন বলা হয় কুইন এলিজাবেথকে।
ঠিক কুইন আছে? এলিজাবেথ 1 কে নাকি হ্যাঁ 2 কে? এলিজাবেথ 1, এলিজাবেথ 2 তো এখনকার কুইন। এলিজাবেথ 2 এর সাথে এলিজাবেথ 1 এর কোনো সম্পর্ক নাই। কোনো সম্পর্ক নাই বলতে মানে কোনো সম্পর্ক নেই। সে হয়তোবা কোনো বংশের বহুত আগে তার দাদি বা কিছু হয়, ওরকম হয়, গ্রেট 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 গ্র্যান্ডমাদার বা এই টাইপের কিছু হয়। কিন্তু এলিজাবেথান পিরিয়ডের সাথে সাথে ওই যে এলিজাবেথের যে ফ্যামিলিটা ছিল, ফ্যামিলির নাম থাকে টিউডার। হ্যাঁ, তো টিউডার পিরিয়ডটা শেষ হয়ে যায়, ওই ফ্যামিলিটাই ওখানে শেষ। এলিজাবেথ 1 এর সাথে এলিজাবেথ 2 এর কোনো সম্পর্ক করবেন না যে হ্যাঁ এলিজাবেথ 1 মনে হয় এলিজাবেথ 2 এর বোন। না, মোটেই না। সে মারা গেছে বহুত আগে এবং তার কোনো সন্তান ছিল না। তার সন্তান ছিল না দেখে তার ওই নিঃসন্তান এবং অবিবাহিত থাকার কারণে তার পরে কে সিংহাসনে বসবে এটা নিয়ে একটা কনফিউশন শুরু হয়। তো ওই কনফিউশন নিয়ে সিংহাসনটা কে নিবে, কে হবে এই সিংহাসনের মালিক, ম্যাকবেথটা ওখান থেকেই লেখা। ম্যাকবেথ প্লেটা ওখান থেকেই লেখা, কারণ একদিনের কোনো ইয়ে নাই যে ওই সিংহাসনে কাকে বসাবে সেটা নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছিল সেখান থেকেই কি হয় ম্যাকবেথ লেখা হয়। কারণ তখন ম্যাকবেথে কি বারবার হয় যে মারামারি হয়, রাজাকে মেরে ফেলে তার সন্তানকে সরিয়ে অন্য কেউ বসে পায়। তো ওই ষড়যন্ত্র, বিভিন্ন রকম ষড়যন্ত্র হয় দেখেই ওই ষড়যন্ত্রগুলো নিয়েই শেক্সপিয়ার কি লেখেন, ম্যাকবেথ লেখেন। এখন শেক্সপিয়ার কিন্তু লিখেছেন, আমি আপনাদেরকে বলেছিলাম এলিজাবেথ, কুইন এলিজাবেথের পুরো টাইম তো সে লিখেছেনই, তারপরেও কিছু টাইম সে লিখেছেন। তখন দেখা যায় যে এলিজাবেথের যে দাদা থাকেন তার আরো আত্মীয় মানে তার আরো নাতনি থাকেন। হ্যাঁ, বা তার আরো মানে আরো কয়েকজন নাতনি থাকেন মানে দূর সম্পর্কের। এলিজাবেথের কাজিন ম্যারি কুইন অফ স্কট, মানে স্কটল্যান্ডের যারা বংশধর তারাও কি থাকে, নাতনি থাকে। ওই কুইন এলিজাবেথ 1 এর দাদা এবং তার নানা একই। তো ওইভাবে তখন লতায় পাতায় খুঁজে পাওয়া যায় যে হ্যাঁ তার একটা ছেলে আছে, সে হবে স্কটল্যান্ডের রাজা। এবং সে স্কটল্যান্ড না শুধু, সে ইংল্যান্ড স্কটল্যান্ড সব কয়টার রাজা হয়ে যায়। তখন স্কটল্যান্ডের রাজাকেই তখন ইংল্যান্ডের রাজা ঘোষণা করা হয়। কখন? জ্যাকোবিয়ান পিরিয়ডে। সবাই কি বুঝতে পেরেছেন? তো জ্যাকোবিয়ান পিরিয়ডে তখন কি হয়, এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা আছে? এটা ইম্পর্টেন্ট কিছু না, আপনাদের মনে রাখতে হবে না, নোট ডাউন করতে হবে না, বুঝবেন। এই জিনিসটা আপনারা কোনো বইয়ে পাবেন না, কিন্তু কত সময় মনে থাকবে না এটাই কথা। কোনোদিন মনে রাখতে হবে না। কুইন এলিজাবেথ মারা যাওয়ার পর তার কোনো সন্তান ছিল না, এটুকু তো সবার ক্লিয়ার। তার দাদার আরেকটা নাতনি থাকেন যার ছেলে থাকেন স্কটল্যান্ডের রাজা। তো কুইন এলিজাবেথ মারা যাওয়ার পর জ্যাকোবিয়ান পিরিয়ড শুরু হয় ওই বংশধর থেকে। দ্যাট মিন্স জ্যাকোবিয়ান পিরিয়ডে দ্যাট মিন্স কুইন এলিজাবেথের কোনো সন্তান ছিল না। এরপর তার বোনের ছেলে স্কটল্যান্ডের রাজা হয় এবং স্কটল্যান্ডের ওই রাজাকে ঘোষণা করা হয় ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড যা যা আছে সবকিছুর রাজা বানায় দেয়। ঠিক আছে? সো এই জ্যাকোবিয়ান পিরিয়ডটা শুরু হয় এদের মাধ্যমে। তো এরপরে কি হয়, এলিজাবেথের সাথে একটা সমস্যা সৃষ্টি হয়। কুইন এলিজাবেথ কি ছিলেন? প্রোটেস্ট্যান্ট ছিলেন। আপনারা জানেন দুইটা চার্চ আছে, আমি আপনাদেরকে বলেছিলাম, একটা ক্যাথলিক চার্চ আর একটা হচ্ছে গিয়ে প্রোটেস্ট্যান্ট চার্চ। এখন প্রোটেস্ট্যান্ট চার্চের হেড কে জানেন? এই যে রানী কুইন এলিজাবেথ 2 না, সে না, ওটা ক্যাথলিক চার্চের। ক্যাথলিক চার্চ হচ্ছে গিয়ে স্পেনের ক্যাথলিক চার্চ, রোম, ভ্যাটিকান সিটি, এদের পোপ হচ্ছে গিয়ে ক্যাথলিক চার্চের, যেখানে দেখবেন যে অনেক জাঁকজমকপূর্ণ, পোপ হচ্ছে গিয়ে হেড। কিন্তু এই এলিজাবেথের বাবা পোপের সাথে বাধায় দেয় দেখে সে পরে নিজের ধর্ম নিজে স্টার্ট করেন। দ্যাট মিন্স কি আমি এখন থেকে হেড অফ দ্য চার্চ। সো কুইন মারা যাওয়ার পর হেড অফ দ্য চার্চ কে হয়? আবার যে রাজা হবে সে হবে। এখন ঘটনা হচ্ছে স্কটিশ পিপলরা কিন্তু ক্যাথলিক, তারা কিন্তু প্রোটেস্ট্যান্ট না। তো মানে ইংল্যান্ডে লিটারাল সেন্সে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তো সেই সময় আবার যখন এক প্রোটেস্ট্যান্ট থাকার পরে আবার যখন একটা ক্যাথলিক রাজা হয় তখন অনেক সমস্যা দেখা দেয় এবং অনেক রকম লেখা শুরু হয়, ধার্মিক লেখা শুরু হয়। তারপর হচ্ছে অনেক রকম কি বলে আত্মিক লেখা শুরু হয়, স্পিরিচুয়াল লেখা শুরু হয়। ওইখান থেকে আসে মেটাফিজিক্যাল পোয়েটস। কথা কি বুঝতে পেরেছেন আমি এতক্ষণ কেন এই কথাগুলো বলছি? এখন আমরা শুরু করব মেটাফিজিক্যাল পোয়েট্রি নিয়ে, যেটা হচ্ছে জ্যাকোবিয়ান পিরিয়ডে। লিখেন, খাতায় লেখেন জ্যাকোবিয়ান পিরিয়ড, জন ডান। এখন আমরা জন ডানকে দিয়ে শুরু করব। আসি আমরা জন ডানকে দিয়ে।
ম্যাম অফ রেকর্ডে কিছু কথা বলবেন বলেছিলেন নেক্সট ক্লাসে, ওটা বলে ফেলেছি অন রেকর্ড, সমস্যা নেই, রেকর্ড থাকুক। আমি আপনাদের সাথে বই নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, এটাই। ম্যাম দুটো ছিল, ক্যাথলিক আর একটা কি বললেন? প্রোটেস্ট্যান্ট, আমি লিখে দিচ্ছি বানানটা ভাইয়া। প্রোটেস্ট্যান্ট চার্চের হেড হচ্ছে গিয়ে যে ইংল্যান্ডের রানী, সে প্রোটেস্ট্যান্ট। প্রোটেস্ট মানে হচ্ছে কি করে, বিদ্রোহ করা বা বিপত্তি জানানো, প্রোটেস্ট্যান্ট। দেখেন সবাই লিখেছে। এটার হেড হচ্ছে গিয়ে ইংল্যান্ডের রানী, আর ক্যাথলিকদের হেড হচ্ছে গিয়ে পোপ। এখন কে পোপ? পোপ ফ্রান্সিস, রাইট? আচ্ছা, 1 নাম্বার হচ্ছে গিয়ে জেকোবিয়ান পিরিয়ডে জন ডান আর জন ওয়েবস্টার। আমরা আজকে জন ডানকে দিয়ে শুরু করব, আর ওয়েবস্টারকে আমি আলাদা করে এখনই শেষ করে দিব আজকে। ওয়েবস্টার থেকে খুব বেশি আসবে না, জন ডানকে দিয়ে আমি এই পর্যন্ত শেষ করব, আমরা বাকিটুকু নেক্সট ক্লাস থেকে শুরু করব। খুব বেশি আমাদের পড়তে হবে না এখান থেকে। তো স্লাইড গুলো সবগুলো হয়তো আজকে আপনারা নাও পেতে পারেন, যেগুলো থাকবে সেগুলো এক্সামে থাকবে। তো আমি আপনাদেরকে বলপনে আর বেকন দিলে কি সমস্যা হবে? আপনাদের কি পড়া বেশি হয়ে যাবে নাকি নেক্সট উইক দিব? বলেন, আপনারা বলেন, চিন্তা করতে থাকেন, ক্লাসের শেষে আমাকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, মেটাফিজিক্যাল পোয়েটরা হচ্ছে গিয়ে বেসিক্যালি আত্মিক ব্যাপার স্যাপারকে নিয়ে কথা বলতেন, তার মধ্যে প্রধান হচ্ছেন গিয়ে জন ডান। তো 1 নাম্বার কথা আপনারা জন ডানকে নিয়ে লেখেন। সে ছিল একদম প্রথম বয়সে সে ছিল হলো গিয়ে প্লে বয়, কিছু থাকে না, প্রেম করে বেড়ায় এই মহিলার সাথে সেই মহিলার সাথে, প্রেমের কবিতা লিখতো। শেষ বয়সে গিয়ে হয়ে গেছে হুজুর। তখন তার মনে হয়েছে না, এখন আমি ধর্মের পথে আসি, বুঝছেন? হুজুর বলতে না, মানে হুজুর বলতে হচ্ছে কি যে ধার্মিক হয়ে গেছে, শেষ পর্যায়ে গিয়ে সে একদম লিটারাল সেন্সে ধার্মিক হয়ে গেছে। কিছু থাকে না এরকম, আপনারা দেখবেন আশেপাশে। তো অনেক বেশি পরিমাণে প্রেম ট্রেম করে টোরে শেষের দিকে সে কি হয়, সে ধর্ম টর্ম এগুলো ভালো না, তার কিন্তু এগুলো সব শেষ, রিটায়ারমেন্টে সে করা। আচ্ছা যাই হোক, ওটা চাপে পড়ে করছে ম্যাম। আচ্ছা দেখতেছি আমরা। তো আপনারা যারা গার্লফ্রেন্ডকে মেসেজ পাঠাতে চান তারা আজকে পোয়েম গুলো খুব ভালোভাবে নিতে পারেন, আর যারা আছেন যে আপুরা বয়ফ্রেন্ডকে মেসেজ পাঠাবেন তারাও পাঠাতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, সে একটু মানে মেয়েদেরকে নিয়ে একটু বেশি ব্যস্ত ছিলেন প্রথম দিকে। সিঙ্গেলরা কি করবে আপু? সিঙ্গেলরা নিজেরা নিজেরা পড়বে আর কাঁদবে। আপু সিঙ্গেল পাত্তা দেয় না। আমি সিঙ্গেলদের কেমনে পাত্তা দিব? পোয়েটরাই তো দেয় না, আমার কি করার আছে? তবে এই যে সিঙ্গেল যারা তারা সবচেয়ে না গ্রেটেস্ট আপু, টাইম, আমি বললাম গ্রেটেস্ট সিঙ্গেলরা কাজ একবারে করবে। পাত্তা দেয় না, সেটা বলছি আপু। আচ্ছা আচ্ছা, শুনেন, গ্রেটেস্ট কাজ তো আপনার মানে সিঙ্গেলরাই করে, সবচেয়ে বেশি ইউটিলাইজ করে এবং সবচেয়ে ভালো চাকরি তারা পাবে, যে বেকান বলে দিয়ে গেছে। এক্স্যাক্টলি, তো বেকানের কথাটা মনে রাখবেন। আচ্ছা, আমরা এখন জন ডানকে নিয়ে বলি। মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি, এটা হচ্ছে কি মেটাফিজিক্যাল পোয়েটস যারা, তারা হচ্ছে বেসিক্যালি শুধুমাত্র পৃথিবীতে যা কিছু আছে, মানে আমরা যা দেখতে পাই এই ধরনের জিনিসের বাইরেও, বস্তুগত জিনিসের বাইরেও তারা পৃথিবীর বাইরে যে অনুভব করার বিষয়, যে আপনার আত্মিক সম্পর্কের যে বিষয়টা থাকে, ওই জিনিসগুলো নিয়েও লিখেছেন। কিরকম? তারা হচ্ছে গিয়ে যে তারা বেসিক্যালি দেখেন অধিকাংশ, যে আমি আপনাদেরকে বলেছিলাম যে রোমান ক্যাথলিক ট্রেডিশনকে ফলো করতো, হ্যাঁ, তাদের ফ্যামিলি গুলো কি ছিল? ক্যাথলিক ফ্যামিলি ছিল। সো বেসিক্যালি তখন ইংল্যান্ডের রাজা আবার ক্যাথলিক, সো সে খুব পৃষ্ঠপোষকতা করতো এইসব যারা পোয়েট ছিলেন তাদেরকে। সো জেকোবিয়ান এরাতে জন ডানকে পাওয়া যায়। জেকোবিয়ান এরাতে সে মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি শুরু করে, হি ইজ দ্য ফাউন্ডার। সো মেটাফিজিক্যাল পোয়েটসদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কে? জন ডান, সবসময় মনে রাখতে হবে, ঠিক আছে? তো সে কি হয়, সে ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে পড়াশোনা করে। তো কেমব্রিজ অক্সফোর্ডে কিন্তু ছোট ছোট কলেজ আছে, হ্যাঁ, ওই কলেজগুলোতে আপনার অ্যাডমিশন নিতে হবে। সো বেসিক্যালি অক্সফোর্ড ইউনিভার্সিটি বা কেমব্রিজ ইউনিভার্সিটি বলতে ইউনিভার্সিটি না, অনেকগুলো কলেজ মিলে একটা ইউনিভার্সিটি। আচ্ছা, তো আমরা এখন দেখব যে মেটাফিজিক্যাল পোয়েট্রি বলতে আমরা কি বুঝি, যেটা শুধুমাত্র বস্তুগত বা পৃথিবীতে আমরা যে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসগুলা, যে বস্তুগত যে সম্পর্কগুলো দেখতে পাই, বা আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার শুধু ফেস টু ফেস যে সম্পর্ক সেটা না, মানে আপনি উপস্থিত থাকবেন সে সম্পর্ক তা না, আপনি উপস্থিত থাকার সাথেই তার ভালোবাসা থাকবে তা না, সে উপস্থিত নাও থাকতে পারে, বাট আপনার আর মানে আপনার ভালোবাসার মানুষ নাও থাকতে পারে,
বাট তারপর আপনি কি যাকে যদি ভালোবেসে যান সেটা হবে গিয়ে কি, ওই যে যারা ওয়ান সাইডেড লাভার তাদেরটা অলমোস্ট বলা যায় যে মেটাফিজিক্যাল, ঠিক আছে, যে তাদের সামনে ফিজিক্যালি ওই মানুষটা প্রেজেন্ট নাই, বাট তারপরও কি দূর থেকে হলেও সে ভালোবাসে। তো ওই ব্যাপারটাও থাকে এরকম যে তার ভালোবাসাটা শুধুমাত্র পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ না, ভালোবাসা পৃথিবীর বাইরেও সীমাবদ্ধ, যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই আমাদের যে ঈশ্বর তার সাথে সম্পর্কটা। তো এটা একটু মনে রাখবেন যে শুধু পৃথিবীর মধ্যে না, পৃথিবীর বাইরের মানে এই পৃথিবীর বাইরে যে আরেকটা আমাদের ফিরে যেতে হবে, সেই যে একটা চিন্তা, ওইটা থেকেও কিন্তু একটা ভালোবাসার সৃষ্টি হয়। আচ্ছা, অনেক গভীর কথা বলে ফেলছি, আসলে পোয়েট্রিটা এরকম গভীর। আচ্ছা, তো ব্যাপারটা হয় যে 1593-তে তার ভাই মারা যায় প্রচন্ড জ্বরের মাধ্যমে, এবং তারপর সে কতদিন জেলেও ছিল। মানে ভাইটা জেলে ছিল, তারপরে মারা যায়। এরপরে ডান মানে জন ডান তো একটা বইয়ে লিখছে জন ডন, হ্যাঁ ডন কিন্তু না, সে কিন্তু কোনো ডন না, ডান, ডান ও ডান, ডান কাপ পাম কাত রকম ডান, এক বইয়ে লেখা ছিল ডন। তো ডন লেখেন না প্লিজ কেউ, তাহলে কিন্তু খুবই হাস্যকর হবে ব্যাপারটা। তো এরপরে সে তার ওই যে ক্যাথলিক যে ফেথ থাকে ওটাকে কোয়েশ্চেন করা শুরু করে, তারপরে সে তার ধর্মও চেঞ্জ করে ফেলে। সে কি করে, অ্যাংলিকান হয়ে যায়, সে ক্যাথলিকও না ইয়াও না, কি বলে প্রোটেস্ট্যান্টও না, তখন সে কি হয়ে যায়, অ্যাংলিকান হয়। এটা ইম্পর্টেন্ট কিছু না, এরপর সে ধর্মযাজক হয়ে যায়। তার ভাই মারা যাওয়ার পর থেকে সে আস্তে আস্তে ধর্মযাজক হয়ে যায়। আচ্ছা, তো তারপর আমরা পোয়েট্রিতে আসি। মেটাফিজিক্যাল পোয়েট্রি হচ্ছে গিয়ে শুধু পৃথিবীর মধ্যকার না, পৃথিবীর বাইরেরও মানে বস্তুগত জিনিসটা, তার মধ্যে আত্মিক জিনিসগুলো খুঁজে পাওয়াটাই হচ্ছে কি মেটাফিজিক্যাল, ঠিক আছে। আচ্ছা, বিজি ওল্ড ফুল, আনরুলি সান, মাস্ট টু দাই মোশন লাভার্স সিজন রান, লাভ। তো এটা অনেক বড় পোয়েম, তো এখান থেকে আমি কিছু লাইন দিছি, ঠিক আছে। এই লাইনগুলো একটু মনে রাখার চেষ্টা করেন, কারণ 40 সেকেন্ডেও আসছে তার কবিতার লাইন, আসতেছে 40 সেকেন্ডেরটায়। দ্য সান রাইজিং, তো এখানে বেসিক্যালি এই কবিতাটার নামটা মনে রাখতে হবে, দ্য সান রাইজিং কে লিখছে, কারণ দ্য সান রাইজিং একটা নভেলও আছে, ওটা হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের লেখা, সো ওটা আমি অ্যাড করে দিব। তো বিজি উইল ফুলস, আনরুলি সান, মাস্ট ডাই মোশন লাভার্স সিজন রান। আচ্ছা, এটার অর্থ হচ্ছে গিয়ে যে প্রতিদিন সকালবেলা সূর্য উঠে, এখন শুরু হচ্ছে অশ্লীলতা, ওনার কবিতাগুলো খুবই অশ্লীল, আগে বলে রাখতেছি। তো কেন সকালে সূর্য উঠে কেন, তাহলে তো সে তার ভালোবাসার মানুষের সাথে আরো কতক্ষণ থাকতে পারতো, আরো কতক্ষণ সময় তার ভালোবাসার মানুষ তার কাছাকাছি থাকতো। এখন যে সূর্য উঠে গেল, দ্য সান রাইজিং, এখন তার কি করতে হবে, বুড়া শকুনের মতো সানটা উঠে গেছে, এখন কি হলো, তারও কাজে যাইতে হবে, তার ভালোবাসার মানুষের থেকে তার দূরে থাকতে হবে। Love all like, no season knows, no climb, nor hours, days, months, which are the rags of time. She is all stays, it's an all princess, I, nothing else is. আচ্ছা, এখানে আমি একটু বলি, এখানে বলতেছে যে ভালোবাসা, লাভ অল লাইক, নো সিজন নোজ, নো ক্লাইম, nor hours, days, months, which are the rags of time. এটা কি, এটার অর্থ হচ্ছে ভালোবাসার কোনো সময় নাই, কোনো সিজন নাই, কোনো ঋতু নাই, কোনো ক্লাইমেটও নাই, মানে কোনো মানে ঋতুর পরিবর্তন নাই, ঠিক আছে, ইউনিভার্সাল। হ্যাঁ ইউনিভার্সাল। তো বেসিক্যালি হি ইজ সেইং দ্যাট আমার ভালোবাসার তো কোনো টাইম নেই, তুমি সকালবেলা উঠো, আমার ভালোবাসা তো থাকে, এখন আমার তো তোমার কারণে কাজে যেতে হবে, সকাল না হইতো, রাত থাকতো, আমি আমার ভালোবাসার মানুষের সাথে থাকতাম, আরো টাইম স্পেন্ড করতাম। সো হি ইজ টকিং অ্যাবাউট দ্যাট, এবং সে বলছে শি ইজ অল স্টেটস এন্ড অল প্রিন্সেস, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। আই নাথিং এলস ইজ, সেও তো কর্মে যাবে, সে কি হবে, এখানে বোঝাচ্ছে যে সে সকল কাজে ব্যস্ত হয়ে যাবে, আর সে হচ্ছে গিয়ে অন্যান্য বহুত মানুষের সাথে দেখা করবে। অল প্রিন্সেস বলতে এখানে প্রিন্সেস ডাবল এস প্রিন্সেস বোঝাচ্ছে না, মানে অন্যান্য জায়গার যে কাজগুলো আছে, যে বিভিন্ন জায়গার অনেক ইম্পর্টেন্ট ব্যক্তিরা যে প্রিন্সের মতো যারা, তারাও এসে তার সাথে কাজে ব্যস্ত হয়ে যাবে। তো দুইজনেরই ব্যস্ত হয়ে যেতে হবে। আমি অপর দিকে কি হব, আমি কিছুই হব না, আমি কিছুই থাকবো না। এত ব্যস্ত মানুষের মানে এত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে দেখা যাবে আমার আর কোনো পাত্তা থাকবে না, তো এরকম একটা ব্যাপার। তো নর আওয়ার্স, ডেজ, মান্থস, which are the rags of time, এখানে বোঝাচ্ছে আমার ভালোবাসার কোনো নির্দিষ্ট ঘন্টা নাই,
মাস নাই। তার ভালোবাসা ইউনিভার্সাল সবসময় থাকবে। যতদিন পর্যন্ত সময় আছে ততদিন পর্যন্ত, সময়ের শেষ পর্যন্ত তার ভালোবাসা থাকবে। তো তার ভালোবাসা ডিস্টার্ব কে করে? সানটা করে আয়শা। সকালবেলা সূর্য উঠে তার ঘুমটা ভেঙে যায়, তার ভালোবাসার মানুষের ঘুম ভেঙে যায়, এই জন্য তার কি করতে হয়? কাজে যেতে হয় দুজনেরই, এবং তাদের দুজন থেকে আলাদা হয়ে যেতে হয়। এই সবচেয়ে বড় কালপ্রিটকে এই কবিতার মানে ভিলেন হচ্ছে গিয়ে সান, সূর্য। সবাই বুঝতে পেরেছেন কবিতাটা? জি ম্যাম। বাহ বাহ, প্রেমিক পুরুষ, জি আবার লিখছে শ্রমিক পুরুষ, প্রেমিক, দুষ্টু বেটা, প্রেমিক বাবু, হা হা হা। আচ্ছা হ্যাঁ, সত্যি তো। আচ্ছা, এরপরে আসি আমরা 42তম বিসিএস এ। আচ্ছা, এই লাইনটা সবাই একটু ভালো করে মনে রাখেন। ইহাকে আবার বাংলা করিয়াছেন, এটার বাংলা আমি আপনাদেরকে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। রবীন্দ্রনাথ হ্যাঁ, ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা হ্যাঁ, ভেরি গুড। শেষের কবিতা। হ্যাঁ, শেষের কবিতা ব্যবহার করেছেন। অমিত লাবণ্যকে পটানোর জন্য এই অশ্লীল ব্যাটার কবিতা নিয়েছেন, ঠিক আছে? ক্যানোনাইজেশন, ঠিক আছে? ক্যানোনাইজেশন বলতে এটা হচ্ছে গিয়ে চার্চ থেকে ক্যানোনাইজ করা হয়, মানে ধর্মীয় ভাবে পবিত্র ঘোষণা করা, বা তাকে একটা ওই যে পীর ঘোষণা করা, এই ধরনের একটা কথা বলা হয়। তো এখানে বলা হয়েছে ফর গড সেক হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ। শুনতেছি পড়াচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু শুনতেছি সব। পটাপটি চলবে না পড়ালেখার মধ্যে। কি চলবে না? আর কি বললো? পটাপটি চলবে না। আচ্ছা আচ্ছা, তো এখন বলবো কি যে দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর, ঠিক আছে? এইটা হচ্ছে তার কথা, মানে দোহাই তোদের একটুকু চুপ কর, দ্যাট মিনস এত কথা বলার কি দরকার, আমার ভালোবাসার জন্য সময় দরকার। তো সময়টা, আর আপনাদের কিন্তু কোনো অবসর নাই, স্যার কিন্তু ঠিকই বলছে। আপনাদের অবসরে যে গ্যাজেট যখন হবে তখন ইচ্ছা মতো ঘুরে প্রেম করেন, ঠিক আছে? এখন প্রেম করা লাগবে না। আর যাদের প্রেম প্রেম মানে প্রেম আছে তাদেরকে বলবো যে একটু অবসরের জন্য ওয়েট করেন, আর এই কবিতাগুলার লাইনগুলা ধরে ধরে পাঠায় দেন। যেমন এই যে এই লাইনটা খুবই সুন্দর, এটা আমার নিজেরই ভালো লাগছে। লাভ অল লাইক all alike, no season knows, nor climb, nor hours, days, months, which are the rags of time. তো এটা কিন্তু ভালো একটা লাইন। আপনার ভালোবাসার কোনো সময় নাই, ঋতু নাই, আপনার ভালোবাসা সবসময় আছে। তো এটা হচ্ছে গিয়ে একটা ভালো লাইন, আপনারা পাঠিয়ে দিতে পারেন। আচ্ছা, আর ফর গড সেক এই হোল্ড ইউর টাইম এন্ড লেট মি লাভ, এটা শেষের কবিতা থেকে নেয়া, মানে শেষের কবিতায় ব্যবহৃত। হ্যাঁ, ওখান থেকে এখান থেকে নিয়ে ওখানে ইউজ করা হয়েছে। কে করেছেন? রবীন্দ্রনাথ ইউজ করেছেন জন ডানের ক্যানোনাইজেশন কবিতা থেকে। এই কবিতাগুলোর নামগুলো রেট করা আছে, এর থেকে কিন্তু ছোট করা যাবে না, সেটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এ কি কয়? রেজওয়ান মারুফ সাজল বলছে বয়স নাই, কি বলে উনি? ভাইয়া কি বলতেছে? আচ্ছা, এগুলো ছিল ভালোবাসার কবিতা, ঠিক আছে? আর ব্যাটার মাই হার্ট 3% গড, ব্যাটার এখানে ব্যাটারি থেকে ব্যাটার না, ব্যাটার মানে হচ্ছে ভেঙে ফেলা, কমপ্লিটলি কোনো কিছুকে ভেঙে টুকরো টুকরো করা, ঠিক আছে? এখন ধার্মিক কবিতায় চলে আসছি, হ্যাঁ, ঠিক আছে? আর এখানে অনেকগুলা কোটেশন আছে, আমি ইম্পর্টেন্ট গুলো হাইলাইট করে দিব, ঠিক আছে? ওটাও, এটা আবার ইয়ার কবিতা, হ্যাঁ, এটাতে একটু মানে একটু কন্ট্রোভার্সি ইন দ্য সেন্স যে তার একটু ধর্ম নিয়ে বলা যায়, আবার বলা যায় যে সে ভালোবাসার জন্য লিখছে। তো ধার্মিক কবিতা ব্যাটার মাই হার্ট 3% গড। সো আপনারা জানেন যে ক্রিশ্চিয়ানিটিতে 3টা জিনিস আছে, একটা হচ্ছে গিয়ে ধর্ম বলতে বোঝানো হয় যে ফাদার, সান এন্ড দ্য হোলি স্পিরিট, ঠিক আছে? তো এই 3টা জিনিসকে বোঝানো হয়। ফাদার বলতে বোঝানো হয় যে গড কে, সান বলতে বোঝানো হয় জিসাস ক্রাইস্ট কে, আর হোলি স্পিরিট তো হোলি স্পিরিট। এই 3টা জিনিস থাকে, তো 3% গড। আর এখানে সে বলতেছে ব্যাটার মাই হার্ট 3% গড ফর ইউ অ্যাজ ইয়েট বাট নট ব্রিথ শাইন এন্ড সিঙ্ক টু মেন্ট। সো আমার হৃদয়টাকে ভেঙে আবার গড়ে তুলো, আমি তোমার জন্যই, মানে সে তার ঈশ্বরকে বলছে, আমি তোমার জন্যই শ্বাস প্রশ্বাস নিতে চাই, তোমার জন্যই উজ্জ্বল ভাবে জীবনযাপন করতে চাই, আর তোমার জন্য মেন্ট মানে হচ্ছে নিজেকে সংশোধন করতে চাই। বুঝতে পেরেছেন? তো নিজের হার্টটাকে, দ্যাট মিনস তার যে হৃদয় আছে সেটাকে ভেঙে আবার নতুন করে ঈশ্বরকে গড়তে বলছেন, যে আমার হৃদয়ে যা ছিল
এটা বেসিক্যালি সে নিজের কথা বলছে, এতদিন প্রেম করে আসছে, এখন সে প্রিচার মানে ধর্মযাজক হয়ে গেছেন একটা চার্চের। তো এখন তো সে বলবে এই কথা যে আমার আগের গুনাখাতা মাফ করে আমাকে নতুন করে গড়ে তোলো। তো ব্যাপারটা এখানে সে নিজের কথাই এই কবিতার মধ্যে বলছেন যে আমার হৃদয়টাকে আবার নতুন ভাবে গড়ে তোলো, যেখানে আমি আবার তোমার জন্য সবকিছু করব, যে শ্বাস প্রশ্বাস নিয়ে আমার জীবন যাপন এবং আমার আর নিজের প্রতিনিয়ত সংশোধন সবকিছুই হবে কার জন্য? ঈশ্বরের জন্য। এইটা ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা আচ্ছা, গুড মোরোটা হচ্ছে, এটা গুড মোরো কিন্তু ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আসছে সম্ভবত 36তমতে। হু রোট দ্য গুড মোরো, 36 বা 38 যে কোনো একটাতে ছিল। আপনাদেরকে আমি বলি, এই যে পোয়েম পড়াচ্ছি এই পোয়েটদের মধ্যে জন ডান কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি বারবার বলে দিচ্ছি জন ডান কোনোভাবে বাদ দেওয়া যাবে না, কারণ আপনারা দেখতেছেন ওনাকে আবার রবীন্দ্রনাথও খুব পছন্দ করতেন। রবীন্দ্রনাথ কিন্তু অক্সফোর্ডে থাকাকালীন যখন সে পড়াশোনা করতে গেছিলেন ব্যারিস্টারি পড়তে, তখন জন ডানের উপর কিছু হতো, কি বলে ডিরেক্ট আপনার আলোচনা সভা হতো, সেখানে সে সবসময় পার্টিসিপেট করতো। এটা কিন্তু আমার বানানো কথা না, আপনি নিপুণ স্যারের কাছে জিজ্ঞেস করতে পারেন। তো এই আমার নিজের একটা রিসার্চ আছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর, তো ওইটা অলরেডি যে ইনফরমেশন মিনিস্ট্রির মাধ্যমে পাবলিশ হচ্ছে, সেটা পড়তে গিয়ে আমি দেখলাম যে সে খুবই ইংরেজি সাহিত্যের প্রতি অনেক বেশি ইনক্লাইন ছিলেন, মানে তার খুব ভালো লাগা ছিল। তো জন ডান তারও খুব ফেভারিট ছিল, তো সেই জন্যই এই কোয়েশ্চেনটা আসছে। কোয়েশ্চেনটা যথেষ্ট উল্টাপাল্টা ছিল, হ্যাঁ, এখানে কিন্তু মানে এই ধরনের প্রশ্ন কেন 40 সেকেন্ডে দিচ্ছে, না পারার জন্য দেয় আর কি। তো এরপরও আপনারা কবিতার নাম আর এই লাইনগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, গুড মোরো থেকে আমি লাইন কমাই দিব দরকার হলে। তো গুড মোরোর বিষয়টা হচ্ছে আই ওয়ান্ডার মাই বাই মাই ট্রুথ হোয়াট দাও এন্ড আই ডিড টিল উই লাভ। ওরে বাবা রে, কি কবিতা অশ্লীল বেটা। আচ্ছা, if ever any beauty I did see which I desired and got, 'twas but a dream of thee. এগুলা হইতেছে মেয়েদেরকে বোকা বানানোর জন্য লেখা, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা বলি, এই দুইটা লাইন আগে বুঝাই। I wonder my truth what thou and I did till we loved, মানে আমি অবাক হই তোমার আমার দেখা হওয়ার আগে আমরা কি করছি যতদিন আমরা একজন আরেকজনকে ভালোবাসতাম না। আচ্ছা, if ever any beauty I did see which I desired and got, 'twas but a dream of thee. আচ্ছা, যদি সে কোনো সুন্দরীকে দেখে থাকে বা কারো যদি প্রতি যদি তার ভালোবাসা থেকে থাকে, সেটার মানে সেটা যদি সে পেয়েও থাকে, সেটা কি ছিল? সেটা কিছুই ছিল না, এটা স্বপ্ন ছিল। ওটা জাস্ট তার মতো কাউকে খুঁজতেছিল, সেরকম একটা স্বপ্ন। মানে কি বলবো, আরে গাধা বানা, এগুলো লিখে মনে হয় মেয়েদেরকে পটাইছে। মানে তার ভালোবাসার মানুষের এর সাথে তার দেখা হওয়ার আগে সে কি করেছিল সেটা নিয়ে তার প্রশ্ন, তারা দুজন কি করেছিল। মুরাদ ভাইয়া বলেছেন মেয়েরা এগুলো শুনতে পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, কিছু পাবেন এরকম প্রশ্ন শুনতে পছন্দ করে। আচ্ছা ম্যাম, জি, এগুলা তো কিছুই না, দাফলির মধ্যে তো একদম পুরো লিমিটই ক্রস করে দিছে। কোনটা? দাফলি। দাফলি আপনি পড়ছেন, আপনি ইংলিশে পড়ছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, এই জন্য বলতেছি তো যে দাফলি, আপনি যে বললেন যে ও একটা কি হ্যাঁ, দুষ্ট দাফলি বেটা। আমি পড়াই নাই এখনো। হ্যাঁ ঠিক আছে, দাফলি নিয়ে কি পড়ানোর দরকার আছে আমার? আমার তো মনে হয় না আসবে। তারপর আমি দাফলি সম্পর্কে যেহেতু বলছেন আমি বলে দিব না। না না, বলার দরকার নাই এটা ম্যাম, বলার দরকার নাই, থাক। এখন তো স্টুডেন্টদের কিউরিওসিটি জেগে গেছে। আচ্ছা, সমস্যা নেই, এটা আমরা দ্রুতই শেষ করে ফেলবো। জন ডানের লাস্ট পোয়েম এটা, এরপর আমি প্লি নিয়ে একটু কথা বলবো না, সমস্যা নেই। আচ্ছা, if ever any beauty I did see which I desired and got, 'twas but a dream of thee. thee মানে হচ্ছে তুমি, তোমাকে নিয়ে কোন একটা স্বপ্ন থেকে আমি ওই কাউকে যদি ডিজায়ার করে থাকি, কারোর প্রতি যদি আমার ভালো লাগা এসে থাকে, সেটা শুধু তোমার ধারণা থেকে, তোমার মতো কাউকে খুঁজতেছিলাম, এই জন্য হয়তো বা ওইরকম ভালো লেগে গিয়েছে। তো এরকম একটা কথা, কত চালু। আচ্ছা, for love all love of the other side controls and make one little room and everywhere. আচ্ছা, let us possess one world, each half hath one and is one. আচ্ছা, এখন এখানে বোঝাচ্ছে যে তোমার ভালোবাসা আমার সব জায়গায় আছে, one little room, আমাদের ভালোবাসা সবকিছু কন্ট্রোল করে। তাদের দুজনের ভালোবাসা, তারা যে দিকেই তাকায় তাদের ভালোবাসাই আছে। আর
একটা ছোট্ট জায়গা করে নিয়েছে, তাদের ভালোবাসা একটা ছোট রুমের মতো ক্রিয়েট করেছে, তাদের জন্য একটা আলাদা স্পেস, মানে আলাদা একটা ভালোবাসার আর পৃথিবী গড়ে তুলেছে, এরকম একটা বিষয়। আর এর পরের লাইনটা হচ্ছে আমাদের এর পৃথিবীও এক, যেটার আর মানে let us possess one world, মানে হচ্ছে আমাদের পৃথিবী আমরা একটাই রাখবো, দুজনের একই রকম সবকিছু থাকবে, each one and is one, যেখানে আমরা দুজন থাকবো না, শুধুমাত্র একজনই থাকবো, দুজন মিলে একজন হয়ে যাবে, এটা বোঝাচ্ছে। আচ্ছা, if our two loves be one, thou and I love so alike that none do slacken, none can die. আচ্ছা, তো বলছে যে আমাদের ভালোবাসা যদি এক হয় তাহলে তোমার আর আমার ভালোবাসা একই রকম হবে, যেটা কি হবে না, কখনো আলাদাও হবে না, ওইভাবে কি হবে না, মৃত্যুবরণ করবে না, তারা মরে যেতে পারে, বাট তাদের ভালোবাসা কি হবে, অমর থাকবে। তো আমার মনে হয় পটানোর জন্য লেখা এটা, আপনারা কিন্তু পটাপটি করতে যাবেন না, যেটা স্যার বলছেন, ঠিক আছে? সবাই কিন্তু শুনতেছেন। আচ্ছা, আর দ্য ফ্লাইয়ের ব্যাপারে বলতেছি, আমার কি আর পড়ানোর দরকার আছে? ওয়েবসাইট জি, যারা লিখছে তারাই তো এসব করছে, আমাদেরকে শিখাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ শিখাবে তো ঠিকই, তারা তো করছে, দেখেন না ধার্মিক হয়ে গেছে, ধার্মিক কবিতা লিখছে। আচ্ছা, আমি অনেক কবিতা কাটছাট করে দিছি, ওনার অনেক কবিতা আছে আমার পক্ষে পড়ানো সম্ভব না, ঠিক আছে? এটা আমার পক্ষে বোঝানো সম্ভব না, বুঝাইতে গেলে আপনারাও বিব্রত হবেন, আমিও বিব্রত হব, আর ওগুলো আসবেও না, আই থিঙ্ক এইসব কবিতা দিবে না। আচ্ছা, তা ফ্লাইটা আমি একটু দেখাই, তারপর আমরা জন ওয়েবস্টার দিয়ে আজকে ক্লাস শেষ করে দিব। আচ্ছা, ফ্লাইটা লাস্টে দেখাবো, এখন জন ওয়েবস্টারে যাব। আপু আজ আরো নতুন রাইটার দেখাবেন? জি আপু, দেখাচ্ছি লাস্ট ওয়ান। আমাদের অনেক কিছু শেষ হয়ে যাচ্ছে, আমাদের দ্রুত শেষ করতে হবে আপু। আচ্ছা, জন ওয়েবস্টারের শুধু একটা জিনিসই ইম্পর্টেন্ট, এখানে একটাই স্লাইড, সেটা হচ্ছে দ্য ডাচেস অফ মালফি। এটা কি লিখেছেন? দ্য হোয়াইট ডেভিল, দেখেন বোল্ড করে দেওয়া আছে। হি রোট আনাদার প্লে দ্য ডেভিলস ল কেস হুইচ ইজ আ ট্র্যাজিক কমেডি। খুব সুন্দর করে দেওয়া আছে, এখানে বোল্ডও করা আছে যে কোন লাইনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো ডাচেস অফ মালফি থেকে লাইন পড়তে হবে না, অ্যাকচুয়ালি যদি পড়তে হয় এই একটা লাইনই পড়বেন, হেভেন এন্ড গেটস আর নট সো হাইলি আর্চ অ্যাজ প্রিন্সেস প্যালেসেস, দে দ্যাট এন্টার দেয়ার মাস্ট গো আপন দেয়ার নিজ। আচ্ছা, তো মানে স্বর্গের দরজাগুলো এত উঁচু করে বানানো না যেটা রাজপ্রাসাদের দরজাগুলোর মতো থাকে, রাজপ্রাসাদের দরজা স্বর্গের দরজার থেকে উঁচু, যেখানে আমাদের কি হয়, হাঁটুর উপরে ভর করে দিতে হয়। দ্যাট মিনস কি, আপনি যখন রাজ পরিবারের সামনে দেন, দেখেন না সবাই যে নি বেন্ড দা নি, এরকম নি বেন্ড করতে হয়, জেনে ফ্লেক যে কথাটা আসছিল লাস্ট 43-এ, তো ওরকম করতে হয়, সবারই একটু কি বলে সম্মান, নিজের আত্মসম্মান না রেখে তাকে সম্মান দিতে হয়। তো এটা খুব সুন্দর একটা কোটেশন এটা। আর হচ্ছে কি, রিভেঞ্জ ট্র্যাজেডির মধ্যে থেকে আমরা শিখলাম কোনটা, হ্যামলেট, তারপরে কি থমাস কিডের কোনটা ছিল, দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। আর এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট, দুইটা ইম্পর্টেন্ট রিভেঞ্জ ট্র্যাজেডি আছে, সেটা হচ্ছে দ্য হোয়াইট ডেভিল এন্ড দ্য ডাচেস অফ মালফি। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে? আপনারা কি দেখতে পাচ্ছেন? একটু রেসপন্স করেন। জি ম্যাম। ম্যাম আজকে কি এগুলো স্লাইডগুলো আজকে দিয়ে দিবেন? জি, স্লাইডগুলো কি আজকে পাবো? হ্যাঁ আজকে পেয়ে যাবেন, এগুলো সব আজকে পেয়ে যাবেন। স্পেন্সার আর ইয়েটাও আমি দেওয়ার চেষ্টা করবো, আজকে না হলেও আপনারা কালকে পরশু পেয়ে যাবেন। স্পেন্সার আর কি বলে কি সিডনি, সিডনি, ফিলিপ সিডনি। হ্যাঁ ফিলিপ সিডনিটা পেয়ে যাবেন। আপু এখন স্যাটারডে আপনারা বলেন, এক্সিবিট আপনারা এই স্যাটারডে এক্সামের ব্যাপারে একটু কথা বলবো। আপনারা কি চাচ্ছেন এই এতগুলো জিনিস যে পড়লাম এগুলো স্যাটারডে এক্সামে পারবেন দিতে? পরীক্ষা তো ভালো হবে না, কোশ্চেনে না আপু না না না, এটা বাদ দেওয়া এত দূর সম্ভব না। এক্স্যাক্টলি। তো আমি একটা কাজ করি, আপনাদেরকে শুধুমাত্র যে লাস্ট যে মঙ্গলবার পড়ালাম ওইটার উপরে পরীক্ষাটা নিই, আর এই জিনিসগুলো আমরা নেক্সট উইক পরীক্ষা দিব। ঠিক আছে, সবার জন্য জি, ইজিয়ার জি, হবে। তার মধ্যে আপনারা ফিলিপ সিডনি আর স্পেন্সারও পেয়ে যাবেন।
তো তখন সুন্দরভাবে সব গুছিয়ে পড়ে ফেলবেন, ঠিক আছে? আপু তাহলে শুধু প্রথমটা আজকে বেন জনসন আজকের আজকের আজকে যা পড়লাম ওখান থেকে শনিবার দিন এক্সামে থাকবে না, থাকবে না, দরকার নেই, কারণ আপনাদের ওভারল্যাপ করবে, কারণ আমি চাচ্ছি আপনারা মার্লো ভালো করে পড়েন। মার্লো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এদের থেকে মার্লো অনেক গুণে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা মানে আজ কিছু থাকবে না আজকে। ওকে, তাহলে আপনাদের সব ঠিক হয়ে গেল তো? আর কি কিছু জানার আছে কারো? আচ্ছা, দ্য ফ্লাই সম্পর্কে একটু বলে দেই, যেহেতু একজন বলছেন এটার ব্যাপারে। দ্য ফ্লাই নামে, সরি দ্য ফ্লি, অ্যাকচুয়ালি দ্য ফ্লি নামটা কি ছিল? এটা কি ফ্লি তো ফ্লি ছিল, ফ্লি। ম্যাম থাক, দরকার নাই। আচ্ছা ভাইয়া বলছেন যেহেতু এখন সবাই যে গুগল করবে, বুঝছেন, তারপর বুঝতেও পারবে না মানুষের ম্যাম নিষিদ্ধ সবাই জিনিসে সবাই নিষিদ্ধ নিজে জিনিস। নিজে দেখুক, ওইটাই ভালো হবে, পরে সবাই আমার গালি দিব। আচ্ছা না আপনারা কি ম্যাম সবাই বলেন। একাকে দেখতে, এই তো দেখছেন? বলেন, জাতি জানতে চায়। আচ্ছা স্ক্রিন শেয়ার করছি, দেখেন পোয়েট্রি ফাউন্ডেশনের একটা পোয়েম দ্য ফ্লি। এটা হচ্ছে একটা পোয়েম, ঠিক আছে? Mark but this plea, and mark in this how little that which thou deniest me is. It sucked me first. ঠিক আছে, আমার কাছে এটা একটু ডিসগাস্টিং লাগছে, অত রোমান্টিক কিছুই লাগে নাই, বাট আপনাদের কাছে লাগতে পারে। It sucked me first, now and now sucks thee, and in this plea our two bloods mingled be. আচ্ছা, আপনারা নিশ্চয়ই এটা নিয়ে এখন কনফিউজড, আমি একটু বুঝাই বলি। সো ফ্লি হচ্ছে কি একটা পোকা, দেখেন না যে রক্তচোষা কিছু পোকা থাকে না, যে মশার মতো কিছু, যে রক্ত খায়। তো বিড়ালের গায়ে থাকে আপু। ও গড, ইট মেক্স আরো, এটা আরো জঘন্য বানাইলো পোয়েমটাকে। আচ্ছা ঠিক আছে, ঘটনা হচ্ছে এই যে একটা ফ্লি দেখা গেছে যে তার লাভারকে কামড়াইছে, না তাকে আগে কামড়াইছে, তারপরে হচ্ছে কি কামড়ানোর পরে সে কি করলো, তার ভালোবাসার মানুষকে কামড়ালো। তো দুজনের ব্লাড ওই ফ্লির পেটের মধ্যে একসাথে মিলিত হয়ে গেছে। Thou knowest that this cannot be said, a sin, nor shame, nor loss of maidenhead. Yet this enjoys before it woo, at pampered swells this one blood made of two. But this, alas, is more than we do. আচ্ছা এটা আমি কেমনে বুঝাই? আচ্ছা, দুজন মানুষের একসাথে ভালো লাগা, ভালোবাসাটা বু করা মানে হচ্ছে কি, আপনারা বুঝেন তো, যে বু মি, দ্যাট মিনস হচ্ছে কি আমাকে জয় করো, বা মানে কি আমাকে পটায়ে তারপর রাজি করানো, মানে এটা হচ্ছে গিয়ে সহজ বাংলা ভাষায়। তো এই টাইমটাতে কোনো বু করা বা কাউকে ভালোবাসা, কারোর সাথে একত্র হওয়া, এটা কোনো কি না, মানে মেইডেন হেড বলতে এখানে বোঝাচ্ছে যে কুমারী যে নারী থাকে তার আর মেইডেন হেড এগুলা চলে যাবে কারোর সাথে ভালোবাসা করলে, এটা যে একটা পাপ এরকম কিছু না। সে বলতেছে তুমি আসো, আমরা একই রক্ত দ্বারা আমাদেরকে গড বানিয়েছেন, তো তুমি আমরা একই রকমই ফিল করি একজন আরেকজনের প্রতি। তার যদি তার মানে তার ভালো, তার মানে ডান বলতেছেন যে তার ভালোবাসার মানুষের প্রতি যদি তার আকর্ষণ থাকে, তারও যদি একটা ভালো লাগা থাকে, সে যদি এইভাবে আকৃষ্ট হয় তার ভালোবাসার মানুষের প্রতি, ভালোবাসার মানুষ কি তার প্রতি আকৃষ্ট হয় না? তারা তো একই রক্ত দিয়ে তৈরি, তাই না? একই রকম লাল রক্ত দিয়ে তৈরি। তো এটা বলতেছে, তো এটাতে কোনো লজ্জা পাওয়ার কিছু নাই। তো ইউ ক্যান এনজয় দ্য পিরিয়ড, এরকম বলছে যে আমার সাথে এসে এনজয় করো। আচ্ছা, ও স্টে, 3 lives as in one please spare, where we almost nay more than married are. আচ্ছা এটা ভাইয়া আপনি আমার আজকে ভালো ফাঁসাইছেন, এটা কে বলছিলেন? আশাদুজ্জামান অনিক ভাই। খুব ভালো। আচ্ছা, সো এখানে our marriage bed, our marriage temple is, though parents grudge and you, we are met, and cloistered in this living in our walls of jet. Though use make you apt to kill me, let not be that self-murder added be the sacrilege, 3 sins in killing 3. আচ্ছা,
এখানে বলতেছে যে যেটা যে ফ্লির এর পেটের মধ্যে তাদের রক্ত মিলন ঘটছেই, সেভাবে তাদের মিলনটা ঘটবে তাদের বিবাহের সময়, তাদের ম্যারেজ বেডে। তাদের ম্যারেজ বেডটা হচ্ছে একটা ম্যারেজ টেম্পলের মতো, বিবাহের টেম্পলের মতো, যেটা হচ্ছে ক্লস্টার্ড মানে লিভিং ওয়ালস অফ ডেথ। এটা হচ্ছে গিয়ে যেটা ওই যে তাদের যে গৃহস্থালী জীবনের মাধ্যমে আবদ্ধ থাকবে, এটা বোঝাচ্ছে। এটা একটা বোঝাচ্ছে। আর এখান থেকে বাকিটা আচ্ছা, তো যদি এই যে ব্লাড অফ ইনোসেন্স এখানে বোঝাচ্ছে, ক্রুয়েল এন্ড সাডেন হ্যাজ দাও সিন্স পার্পেলড দাই নেইল ইন ব্লাড অফ ইনোসেন্স। মানে তোমার ইনোসেন্স কি সবসময় থাকবে? তাহলে আমি যদি তোমার রক্ত চুষতাম তাহলে আমি গিলটি হয়ে যেতাম। এই গিলটিটা কি ফ্লি হচ্ছে না? ফ্লিও তো তোমাকে কামড়ায় দিছিল, তো সেটার কথাই বোঝাচ্ছে। তো শুধু আমাকে কেন পাপী বলা হচ্ছে, ঠিক আছে? এটার মিনিং আর একটু খারাপ, আমি ভদ্রভাবে বললাম। Find not thyself nor me the weaker now, 'tis true, then learn how false fears be. Just so much honor when thou yield to me will waste as this flea's death took life from thee. So তুমি যদি এখন না আসো, তোমার এই অনার নিয়ে থাকো, কোন এক সময় তো তুমি আমার কাছে আসবা, কিন্তু ততদিনে সবকিছু ওয়েস্ট হয়ে যাবে। যেমন ফ্লির লাইফটাও ডেথের পরে, ফ্লির লাইফটাও ছোট, ওইটাও ওয়েস্টেড, ওরকম। তো সে বলছে ভালোবাসার মানুষ তুমি আমার কাছে আসো, লেট মি বু ইউ, এত ইনোসেন্ট থাকতে হবে না, এক্সপেরিয়েন্স করো, লাইফটাকে এনজয় করো আমার সাথে, আমার ভালোবাসাকে এনজয় করো, এসব বলতেছে। তাদের ম্যারেজ টা অনেক হোলি একটা ম্যাট্রিমনি হবে, সো এটা বোঝাচ্ছে। আচ্ছা, এইটার নামটা দরকার পড়তে পারে, দ্য ফ্লি, এটুকুই। প্রীতম দাস ভাইয়া, এই নামটা আসতে পারে, আমি এটা অ্যাড করে দিব না। এখান থেকে মনে হয় না আমার কোনো কোটেশন কোনোদিনও আসবে, আসলে বুঝতে হবে যে যে লিখছে তার মাথায় সমস্যা আছে, এই কোটেশনটা দিছে, কারণ এটা পরীক্ষা আসার মতো না, আমাদের পড়তে হয়েছে, দ্যাটস আ ডিফারেন্ট। আচ্ছা, আজকের ক্লাস শেষ। আর কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেনটা আমি একটা জিনিস বলে রাখতেছি, মার্লো ওর স্লাইড গুলো ভালো করে পড়বেন। আর আজকের ক্লাসে কোনো কিছু শনিবার দিন অ্যাড হচ্ছে না, কারণ আমাদের অলরেডি একটা লম্বা সিলেবাস আছে এই পরীক্ষার জন্য। তো আপনারা প্লিজ একটু ওই স্লাইড গুলো ভালো করে পড়বেন। কারো কোনো কোয়েশ্চেন আছে? অনেকেই খাবেন, আমিও নিজেও খাইনি, ডিনার করতে হবে, ক্লাসটা লেটে শুরু হয়ে গেল। আচ্ছা ম্যাম বলেন। একটা ইনফরমেশন বলি, একটু কনফার্ম আপনি করে দিলে ভালো হয়। আর কোনো কবিতার নাম বলেন না, তাহলেই হবে। না না, কোনো কবিতার নাম না ম্যাম। এই যে জন ডান খুব সম্ভবত এই কিং জেমসের সভাকবি ছিল এবং রাজ্যকবি ছিল খুব সম্ভবত। আচ্ছা ভাইয়া, রাজকবির ব্যাপারে আমি একদিন কথা বলবো। রাজকবি। হ্যাঁ, তো রাজকবিটার ব্যাপারটা কোর্ট পোয়েট বলে তো, সো ওইটা কিছু কয়েকজনই হয়, কয়েক বছর পর পর হয়, এটা একটা চাকরির মতো। হ্যাঁ, সো পোয়েট লরেট বলে যেটাকে। হ্যাঁ, তো পোয়েট লরেটের ব্যাপারে আমি আরেকদিন কথা বলবো। সো এইটা ভাবে আসবে না, কারণ ওটা তো উইলিয়াম শেক্সপিয়ারও ছিল। হ্যাঁ, কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড। সো এটা একটা জব, পেইড জব, ওখানে লেখালেখি করার জন্য টাকা পয়সা দেওয়া হয়। তো আপনারা গুগল করেও দেখতে পারেন। সো এটা একটা বিষয়, সো এটা একটা মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা উনি বললেন, বাট এটা নিয়ে আমি একদিন কথা বলবো। আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই আপনার পয়েন্টটা ঠিক আছে, আপনার পয়েন্টটার জন্য থ্যাংক ইউ, একটা ভালো কোয়েশ্চেন। আর কারো কোনো প্রশ্ন আছে? না হলে আমরা এখানে শেষ করব। ক্রিস্টোফার মার্লো তো পোর্ট লয়েড ছিলেন, আমরা তো ওটা তো সম্পর্কে বেশি জানি না। মানে আমি বুঝতে পারিনি ভাই, কি বলেছেন? ক্রিস্টোফার মার্লো তো একজন মানে পোর্ট লয়েড ছিলেন, কিন্তু ওই সম্পর্কে আমরা ভালোভাবে জানি নাই। আচ্ছা, এটা হচ্ছে আপনারা কতজনকে মনে রাখবেন? এটা কি সম্ভব? মানে কে কে পোয়েট লরেট ছিলেন বা যেগুলো আমাদের দরকার, দেখা যাচ্ছে বিসিসি যদি যেগুলা আসার শেক্সপিয়ার মতো দরকার, ইম্পর্টেন্ট। শেক্সপিয়ার দরকার, তারপর ক্রিস্টোফার মার্লো নিয়ে আসলে ভাইয়া আসলে কোটেশন আসছে, এছাড়া তেমন কিছু আসে নাই কিন্তু কখনো। তো আমি ওই জিনিসটাতেই ফোকাস করছি। তারা ক্রিস্টোফার মার্লোর ডক্টর ফস্টাস থেকে 2 বার কোটেশন নিয়ে দিয়েছে, একটা কোটেশনকে 2 বার তারা দিয়েছে, বিভিন্ন মানে প্রথম পার্টটুকু দিয়েছে একবার, শেষের পার্টটুকু দিল একবার, এভাবে করে দিয়েছে। তো এই ধরনের প্রশ্ন কখনো হয় নাই। যেমন কোর্ট পোয়েট নিয়ে প্রশ্ন আসলে হয়েছে আপনার ধরেন ইয়াকে নিয়ে, কি বলে, উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে। তো এটা একটা বিষয়। তো আপনারা উইলিয়াম শেক্সপিয়ারের তারিখটা, জন্মের তারিখটা একটু মনে রাখবেন সবাই, মানে সালটা। আর কারো কোনো কোয়েশ্চেন আছে?
আপু শনিবার পরীক্ষা কি তাহলে ওই একটা ক্লাসের উপর হবে হ্যাঁ, এটা? মঙ্গলবারের ক্লাসের উপর হবে। জি আপু, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করতে পারি। স্যার কি আছেন? হ্যাঁ, ma'am।